ওকে, সো আজকে আমরা যেটা শিখব সেটা কি? সেটা হচ্ছে যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কিভাবে করতে হয় এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভূমিকাটা ঠিক কতটা ইম্পর্ট্যান্ট। বিকজ আমরা শুধুমাত্র এখনও পর্যন্ত টেকনিক্যাল অ্যানালাইসিস শিখেছি, টেকনিক্যাল অ্যানালাইসিস দেখেছি, কিভাবে চার্টকে রিড করতে হবে, কিভাবে ট্রেড নিতে হবে, ক্যান্ডেলস্টিকে কী কী দরকার আছে, ক্যান্ডেলস্টিকে কী কী কাজ করা যায় না করা যায়, এই যাবতীয় জিনিস কিন্তু আমরা দেখেছি এবং শিখেছি বলা যেতে পারে। তো আজকে আমরা যেটা শিখতে চলেছি সেটা কিন্তু আরও বেশি ইম্পর্ট্যান্ট, আরও বেশি পাওয়ারফুল, আর আরও বেশি ভালো লাগতে পারে। ওকে, এবং আমরা কিন্তু আস্তে আস্তে যেটা আরও দেখার চেষ্টা করব সেটা হচ্ছে কী কী মাইন্ডসেট রাখতে হবে, সাইকোলজি কীভাবে রাখতে হবে, লাইভ ট্রেড সেট আপ কীরকম হয়, লাইভে আমরা কিভাবে ট্রেড নেব, লাইভে কিভাবে ট্রেড করতে হবে, এই যাবতীয় জিনিসগুলো কিন্তু আমরা ওয়ান বাই ওয়ান আস্তে 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 দেখব। তো কোন ব্রোকারে কাজ করতে হবে না করতে হবে সমস্ত কিছু আপনাদেরকে এই সিরিজেই দেখিয়ে দেওয়া হবে, সেই নিয়ে আপনারা চিন্তা করবেন না কেউ। আচ্ছা, তো সবার আগে আমরা যদি দেখি তাহলে আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা কি? সেটা হচ্ছে যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। ওকে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। এবার কোশ্চেন আসে যে স্যার ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা আমার কেন দরকার? রাইট, আমি তো শুধু টেকনিক্যাল জানতে পারি। হ্যাঁ, তুমি জানতেই পারো টেকনিক্যাল। ওকে, তুমি শুধুমাত্র ক্যান্ডেলস্টিক শিখতে পারো, তুমি শুধুমাত্র ফান্ডামেন্টাল জানতে পারো, শুধুমাত্র যে কোনো একটা জিনিসের ওপরেও তুমি পারদর্শিতা রাখতে পারো। ঠিক আছে, ভালো কথা। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে না, যখন তুমি ধরো বাইক চালাচ্ছ, তখন কি তুমি শুধুমাত্র এটা ভাববে যে আমি শুধুমাত্র আমার এরিয়া ভিজিট করব? আই মিন, আমি আমার বাড়ির পাশে যে কোনো একটা জায়গাতে একটুখানি ঘুরবো অ্যান্ড শুধু এইটুকু জায়গাতেই যাব। তুমি কি সেইভাবে কখনো বাইক চালানোটা শেখো? নিশ্চয়ই না। তুমি কিভাবে শেখো? তুমি বাইকটাকে এইভাবেই চালানো শেখো যাতে তুমি কখনো না কখনো লং ড্রাইভেও যেতে পারো। রাইট, এবার লং ড্রাইভে যেতে গেলে তোমার এরিয়াতে থাকা এক্সপিরিয়েন্স কিন্তু কখনোই কাজে লাগে না। হ্যাঁ, কিছু সামান্য সামান্য জিনিস কাজে লাগতে পারে, কিছু সামান্য সামান্য ফ্যাক্ট, কিছু সামান্য সামান্য প্রসেস হয়তো তোমাদের কাজে লাগতে পারে, কিন্তু টোটাল জিনিসটা কিন্তু কখনোই কাজে লাগে না। ওকে, তো ক্রিপ্টো মার্কেটেও তুমি যখন কাজ করবে তখন শুধুমাত্র তুমি টেকনিক্যাল অ্যানালাইসিস শিখবে, শুধুমাত্র তুমি টেকনিক্যাল অ্যানালাইসিস শিখবে আর তুমি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখবে না, এটা সম্পূর্ণ ভুল জিনিস। ওকে, টেকনিক্যাল অ্যানালাইসিস তোমাকে কিসে সাহায্য করে? তোমাকে ইন্ট্রাডেতে সাহায্য করে, ইন্ট্রাডেতে সাহায্য করে, তোমাকে বলতে পারো সুইং ট্রেডিংয়ে সাহায্য করে, সুইং ট্রেডিংয়ে সাহায্য করে, তুমি বলতে পারো লং টার্মে কিছুটা হোল্ডিং ট্রেডও তোমাকে তোমাকে সাহায্য করতে পারে। কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস তোমাকে কি দিতে পারে? সবার আগে এটাকে বোঝো, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস তোমাকে কি দিতে পারে? তোমাকে জ্যাকপট দিতে পারে, তোমাকে জ্যাকপট দিতে পারে। দ্বিতীয়ত, তোমাকে নেক্সট ইথেরিয়াম বা নেক্সট বিটিসি বা নেক্সট জেম তোমাকে আইডেন্টিফাই করে দেওয়ার ক্ষমতা রাখে কে? ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। কেন? কেন স্যার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এই জিনিসটা দেয়, টেকনিক্যাল অ্যানালাইসিস এটা দিতে পারে না? প্রশ্নটা যদি এরকম হয় তাহলে উত্তরটা এরকম হবে যে তুমি যদি আজকে শুধুমাত্র এটা ভাবো যে আমি ডেলি বেসিস কিছু আর্নিং করব, ডেলি বেসিস কিছু আমার ইনকাম সোর্স দরকার, ডেলি বেসিস কিছু আমি আর্নিং করে বেরিয়ে আসবো, আমার এর থেকে বেশি দরকার হবে না, তাহলে তোমার জন্য টেকনিক্যাল অ্যানালাইসিস ইজ বেস্ট। বাট তুমি যদি ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের কথা ভাবো তাহলে এটা সম্পূর্ণ নির্ভর করছে লং টার্ম। ওকে, সম্পূর্ণ নির্ভর করছে লং টার্মের ওপরে, যে তুমি লং টার্মে তুমি মার্কেটকে কিভাবে দেখতে চাইছো, তুমি মার্কেট থেকে কতটা এক্সপেকটেশন রাখছো, মার্কেট থেকে কতটা তুমি আর্নিং বার করতে চাইছো, এক্সেট্রা এক্সেট্রা। কেন স্যার? কারণ একটা সময় ছিল, আমি সাল এখানে বলছি না, একটা সময় ছিল যখন ইথেরিয়াম জাস্ট
টোয়েন্টি টোয়েন্টি রুপিসে ট্রেড করছিল, 20 রুপিসে করছিল, হয়তো একটু কম বেশি হতে পারে, আমি দেখাচ্ছি একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। 20 রুপিসে ট্রেড করছিল। আজকের দিনে সেই ইথেরিয়ামেরই প্রাইস কত চলছে? মিনিমাম তুমি ধরে চলো 2 লাখ অর 3 লাখ প্লাস, যেটা হিউজ, যেটা হিউজ। 20 টাকা মূল্যের একটা একটা ক্রিপ্টো আজকের দিনে 2 লাখ টাকা 3 লাখ টাকার উপরে গিয়ে ট্রেড করছে। এবার তুমি যদি শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিস শেখো, তুমি 20 টাকা থেকে কত টাকার প্রাইস তুমি জাম্প করতে পারবে, কত টাকা প্রাইস তুমি ধরতে পারবে? তুমি ধরে চলো 1x 2x 3x 5x 10x 50x তুমি ধরে নেবে, 50 গুণ অবধি তুমি ধরে নেবে, কিন্তু কোথাও না কোথাও তোমাকে তো টার্গেটটা বুকিং করতে হবে। ওকে, কোথাও না কোথাও তুমি তো টার্গেটটাই বুকিং করে কাজ করবে বা কাজ করার চেষ্টা করবে, রাইট? কিন্তু তুমি যদি আজকের দিনে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটাকে দেখো, তাহলে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস তোমাকে লং টার্ম ভিশন আগে থেকেই বুঝিয়ে দেবে যে এইটার কতটা গ্রোথ হতে পারে। আর ক্রিপ্টোতে একটা কথা আমরা বলি যে ক্রিপ্টোতে গ্রোথ ইজ অলওয়েজ আনলিমিটেড। ওকে, আনলিমিটেড গ্রোথ হয়। এবার তোমরা বলবে স্যার আনলিমিটেড গ্রোথ বলে সত্যিই কি কিছু হয়? তোমরা নিজেরাই হিসাব করে দেখো না, 20 টাকার জিনিস যদি 2 লাখ টাকা 3 লাখ টাকাতে ট্রেড করে, তাহলে এটা কতটা পাওয়ারফুল হতে পারে আর কত গুণের রিটার্ন তোমাদেরকে প্রোভাইড করেছে, রাইট? তো দেখার জন্য আমরা খুব সিম্পল যেতে পারি কয়েন গিকোতে। কয়েন গিকোতে আমরা যেতে পারি অ্যান্ড কয়েন গিকো ওয়েবসাইটটা আমরা এখান থেকে ওপেন করতে পারি। ঠিক আছে, মাল্টিপল ওয়েবসাইট আছে, বাট আমার কাছে সব থেকে সুইটেবল যেটা লাগে সেটা হচ্ছে কয়েন গিকো। আমি এটা খুব ইউজ করি, দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে কয়েন গিকোটাকে জাস্ট দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। ওকে, এবার দেখো কয়েন গিকোতে আসার পরে আমি যদি ইথেরিয়ামে ক্লিক করি, তো ইথেরিয়ামে ক্লিক করলে আমি যদি একটু নিচের দিকে আসতে থাকি, তাহলে এখানে আমাকে দেখাচ্ছে অল টাইম লো কয়েন গিকো হিসেবে। ঠিক আছে, কয়েন গিকো হিসেবে যদি আমি অল টাইম লো দেখি ইথেরিয়ামের, তাহলে 2015 সালের অক্টোবরের 20 তারিখে 28 টাকা মাত্র ছিল, 28 টাকা মাত্র দাম ছিল ইথেরিয়ামের। আর আজকের দিনে দাম কত চলছে? আজকের দিনে চলছে 2,65,000 টাকা, এবং অল টাইম হাই কত? 4,31,946 টাকা। এবার তোমরাই একটুখানি ভেবে দেখো তো, গ্রোথ পার্সেন্টেজটাকে আমি কত পার্সেন্ট ধরতে পারি, কতটা গ্রোথ এখানে হতে পারে? যদিও বা এখানে দেখাচ্ছে যে 944.94 কে পার্সেন্টেজে গ্রোথ হয়েছে 10 বছরে, তাও তোমরা তোমাদের মতো করে একবার হিসাব করে নাও যে কেন আমি আনলিমিটেড গ্রোথ তোমাদেরকে বললাম। তুমি যদি বিটিসিতে আসো, বিটিসিতেও তুমি এখানে অল টাইম লো দেখতে পাচ্ছ কয়েন গিকো ওয়েবসাইট হিসেবে, যেখানে জুলাইয়ের 6 তারিখ 2013 সালে 3,300 সামথিং দাম ছিল, 3,300 সামথিং দাম ছিল, আর এখন চলছে কত? 79,46,000-এ। কেন ইম্যাজিন, আরও কম দাম ছিল, আরও কম দাম ছিল, বাট কয়েন গিকো ওয়েবসাইট হিসেবে যেটুকু ডেটা আমরা দেখতে পাচ্ছি, আমি সেই ডেটাটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। ওকে, এখানে আমার নিজস্ব মতামত কোনো কিছু নেই, যেটা আছে সেটা তোমরা নিজেরাও চেক করে দেখতে পারবে। আর এই কয়েন গিকো ওয়েবসাইটটা যে কেউ জাস্ট মানে ফোন থেকে হোক, ল্যাপটপ থেকে হোক, বা যে কোনো জায়গা থেকে তোমরা সার্চ করে ওপেন করতে পারো, অথবা তোমরা অ্যাপ্লিকেশানটাও ডাউনলোড করে নিতে পারো, সেটা প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর দুটো জায়গাতেই অ্যাভেলেবেল আছে। জাস্ট লগ ইন করে নিও, লগ ইন তোমরা তোমাদের গুগল থেকে লগ ইন করে নিতে পারবে, লগ ইন করে নিলে আর কোনো রকম কোনো ঝামেলা থাকে না। তো ভাবো একবার 3,000 টাকার জিনিস বা 4,000 টাকার জিনিস আমরা কত টাকা হাই দেখেছি? 1 CR অবধি হাই গেছিল, 1 CR অবধি আমাদের হাই নিয়ে গেছিল, যেটা জাস্ট ভাবা যায় না, রাইট? আচ্ছা, এর থেকেও কম, এর থেকেও কম স্যার বিএনবি আসো, বিএনবিতে ক্লিক করো। তুমি যদি বিএনবির অল টাইম লো চেক করো না, বিএনবির অল টাইম লো, তাহলে তুমি এখানে অল টাইম লোতে এসে একটা জিনিস দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে অল টাইম লো 2017 সালের 19 অক্টোবর 2 টাকা 58 পয়সা ছিল। কত ছিল? 2 টাকা 58 পয়সা ছিল। আর এখন দাম কত চলছে? 75,755 টাকা 90 পয়সা, এবং অল টাইম হাই কত? 1,21,422 টাকা।
যেটা যেটা আমি কয়েনগেকো ওয়েবসাইটে দেখতে পাচ্ছি। ওকে, এবার তুমি হিসাব করে দেখো তো, 2 টাকা 58 পয়সার একটা ক্রিপ্টো সে কত এক্স পাম্প করলে এই জিনিসটা হয়। এবার তুমি যদি টেকনিক্যাল অ্যানালাইসিস করো, তুমি কত ধরবে, তুমি কতটা এখান থেকে নিতে পারবে। কারণ একটা সময় তোমার মনে হবে যে কি না, এখান থেকে বেরিয়ে যাই, এখান থেকে আমার প্রফিটটা হয়তো সেভাবে হচ্ছে না, বা সেভাবে আমি আর নিতে পারবো না, বা অনেকটাই পাম্প করে গেছে, আর কতই বা পাম্প করবে। এই ধরনের ভয়গুলো কিন্তু আমাদের মাথার মধ্যে থাকে। আবার রিপিট করছি, যখন তুমি টেকনিক্যাল অ্যানালাইসিস করছো, লাইক এখানে যেরকম ইথেরিয়ামকে আমি যা দেখতে পাচ্ছি, ইথেরিয়ামে ধরো কি মার্কেট নিচের দিকে নেমে এসেছিলো 1 ঘন্টা চার্টে, এবার এই নিচের থেকে না ইথেরিয়াম কি করেছে, ওপরের দিকে যাওয়া শুরু করেছে। ওকে, এবার যখন ইথেরিয়াম উপরের দিকে যাওয়া শুরু করে, তুমি কতটা তুমি টার্গেট রাখবে, 1:1, 1:2, 1:3, 1:4, এরকম তুমি টার্গেট রাখবে। লাইক তুমি ধরো এখান থেকে এন্ট্রি নিয়েছো, র্যান্ডম একটা এন্ট্রি এরিয়া ধরলাম, এখান থেকে তুমি এন্ট্রি নিয়েছো, এই অবধি তোমার কত টার্গেট, 1:6.85, আমি ধরলাম 1:6, মানে 1,000 টাকা লসের জায়গায় তুমি 6,000 টাকা প্রফিট পাচ্ছ, এরকম একটা ব্যাপার। তারপরে যখনই মার্কেট একটু বাউন্স করার চেষ্টা করবে না, তোমার তখনই ভয় লেগে যাবে। এটা টেকনিক্যাল অ্যানালিসিসের একটা খারাপ দিক আমরা বলতে পারি, যেখানে আমরা খুব বড় র্যালি বা খুব বড় কিছু আমরা ধরতে পারি না। ঠিক আছে, অনেকে বলবে স্যার আমি যদি সুইং ট্রেড করি, আমি যদি হোল্ডিং ট্রেড করি, হোল্ডিং ট্রেড করতে গেলেও তোমাকে সবার আগে ফান্ডামেন্টালের ওপরে জোর রাখতে হবে। ক্লিয়ার? সুইং ট্রেড যদি তুমি করতে যাও, তুমি যদি ডেলি ক্যান্ডেলে এসেও সুইং ট্রেড করতে চাও, আরে তোমাকে তো ভরসা রাখতে হবে যে এটার পার্সেন্টেজ অফ গেইনিং চান্সেস হিউজ। তুমি যদি এইটুকুই না বোঝো, তাহলে তুমি কী ভরসায় আজকে হোল্ডিংটাকে করবে, কী ভরসায় তুমি ওয়েটটা করবে? না হয়তো তুমি 1%, 2%, 3%, 10%-এই বেরিয়ে আসতে পারো, অথবা তোমার 100%-এর রিটার্ন বেরিয়ে আসলো, তুমি বেরিয়ে গেলে। আমি বলছি না যে 100% ইজ আ জোক, আমি এটা বলতে চাইছি যেখানে 100%-এর বেশি রিটার্ন দিচ্ছে, সেখানে কি শুধু টেকনিক্যাল অ্যানালাইসিস আমাকে সেইটা নেওয়ার জায়গা দেবে? আই থিঙ্ক নো। ওকে, সো আজকে আমরা এই কারণের জন্যই একটা সিরিজ শুরু করলাম। সিরিজটা খুব ছোট বাট খুব পাওয়ারফুল, যেটা কি ক্রিপ্টো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। ওকে, তো ক্রিপ্টো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শেখার জন্য তোমাকে সবার আগে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে প্রজেক্ট ভ্যালু অ্যানালাইসিস। প্রজেক্ট ভ্যালু অ্যানালাইসিস, ওকে, ভালো করে বোঝো। এখানে আমরা কয়েকটা পয়েন্ট তোমাদের জন্য ওয়েল রিসার্চ করে আমরা ছোটো ছোটো করে লিখে নিয়ে আসি, যাতে কি তোমরা ভালো করে বুঝতে শেখো। অ্যান্ড আবার বলছি যে এই ধরনের কন্টেন্ট তোমরা কিন্তু ইউটিউব বা অন্য কোথাও পাবে না। সো ভালো করে ফোকাস করো, খাতায় লিখে নিও। প্রথমে দেখো কি বলা হচ্ছে, এই প্রজেক্ট আসলে কি করে। প্রজেক্ট বলতে কাকে বলা হচ্ছে, তোমরা সিম্পল বুঝতে পারো, ক্রিপ্টো। যারা একটু নলেজ রাখো তারা এটুকু খুব ভালো মতো জানে যে প্রত্যেকটা ক্রিপ্টোর পেছনে একটা প্রজেক্ট আছে, প্রত্যেকটা ক্রিপ্টোর পেছনে একটা মানে কাজ আছে, তারা কিছু না কিছু কাজ করছে, যার জন্য এটাকে প্রজেক্ট বলা হচ্ছে। ওকে, আচ্ছা, এই কয়েন না থাকলে এই প্রজেক্ট চলতো কি না তোমাকে এটা বুঝতে হবে। আজকে বোঝো যে বিটকয়েন, ওকে, বিটিসি যদি না থাকতো তাহলে কি ব্লকচেন চলতো, ডিসেন্ট্রালাইজেশন চলতো? বিটিসি যদি না আসতো তাহলে কি ডিসেন্ট্রালাইজ ওয়ে আমরা দেখতে পেতাম? এগুলো ভাবো, তোমাকে এটা বুঝতে হবে। কেন কি ফান্ডামেন্টাল অ্যানালিসিসের প্রথম শর্ত হচ্ছে তোমাকে ফিউচার বোঝার চেষ্টা করতে হবে, ফিউচার জানার চেষ্টা করতে হবে। কি কি দেখতে হবে পয়েন্ট রেখেছি আমরা, কোন রিয়েল লাইফ প্রবলেম সলভ করছে। যদি আমি বিটিসির এক্সাম্পল দিই, তাহলে বিটিসি কোন রিয়েল লাইফ প্রবলেম আজকের দিনে সলিউশন দিচ্ছে। যদি সলিউশন না দেয় তাহলে কোনো কাজ নেই, কিন্তু যদি সলিউশন দেয় তাহলে অবশ্যই কাজ আছে। তুমি বলবে স্যার মাথায় ঢুকলো না, আপনি আপনার স্টাইলে বলুন। ঠিক আছে, আমার স্টাইল কীরকম, তুমি ধরে চলো বিরিয়ানির দোকান, ঠিক আছে, বিরিয়ানির একটা স্টোর, আমি তোমাকে জাস্ট বলছি বিরিয়ানির একটা স্টোর। ওকে, এবার তুমি এই স্টোরে যখন যাচ্ছ, কেন যাচ্ছ?
তুমি প্রবলেম নিয়ে যাচ্ছ। কি প্রবলেম নিয়ে যাচ্ছ? বিরিয়ানির যে স্বাদ, সেই স্বাদটা তোমার কাছে নেই, তোমার এটা এখন দরকার, তোমার এটা ডিমান্ড, তোমার এটা লাগবে। এই যে লাগবে জিনিসটা, এটা নেওয়ার জন্য তুমি বিরিয়ানি স্টোরে যাচ্ছ। আর ওরা কি সলিউশন দিচ্ছে? তোমাকে বিরিয়ানি দিচ্ছে, রাইট? ওরা তোমাকে বিরিয়ানি দিচ্ছে, যার জন্য কি হচ্ছে, ওরা একটা প্রবলেমের সলিউশন দিচ্ছে। ক্লিয়ার? খুব ইজি ল্যাঙ্গুয়েজ আমি তোমাদেরকে বলছি, যে কেউ বুঝতে পারবে। ঠিক সেরকমই তুমি যদি আজকের দিনে জোম্যাটোকে দেখো, জোম্যাটো জোম্যাটো কী করছে, একটু ভালো করে যদি ওদের বিজনেস প্ল্যানটাকে তুমি ভাবো, ওরা কি করছে, ওরা একটা টেকনোলজি এমন ডেভেলপ করলো যেখানে রাই আমি এখানে তোমাদেরকে লিখে দেখাচ্ছি। একদিকে রয়েছে কে? রাইডার। একদিকে রয়েছে কে? কোম্পানি। একদিকে রয়েছে কে? স্টোরস বা হোটেল। আমি এখানে জাস্ট হোটেল লিখে দিচ্ছি, হোটেলস। অ্যান্ড আরেকদিকে রয়েছে কে? কাস্টমার। ওকে, কাস্টমার এদেরকে কানেক্ট করে দিল। কোম্পানি এমন একটা টেকনোলজি ডেভেলপ করলো যেখানে এই চারটে জিনিস প্রপার কানেক্টেড হয়ে গেল। কীরকম? কোম্পানি বলল যে ভাই, তোমার যদি খিদে পায়, তুমি কি করো, তুমি খুব সিম্পল, তুমি আমাদের অ্যাপ্লিকেশন ডাউনলোড করো। অ্যাপ্লিকেশনে গিয়ে তুমি আজকে তোমার মন পছন্দের যে কোনো একটা খাবার, যে কোনো কিছু তুমি জাস্ট অর্ডার করো। যখনই সেটা অর্ডার করলো, অর্ডারটা চলে গেল কার কাছে? হোটেলের কাছে। অর্ডারটা কার কাছে চলে গেল? হোটেলের কাছে। এবার এখানে একটা প্রবলেম আসলো যে হোটেল থেকে খাবারটা কাস্টমারের কাছে ব্যাক কে করবে? হোটেল থেকে খাবারটা কাস্টমারের কাছে ব্যাক কে করবে? তো সেখানেই নোটিফিকেশান চলে গেল এই কোম্পানির থেকে রাইডারের কাছে যে ভাই শিগগিরই হোটেলে যা, হোটেল থেকে খাবারটা নিয়ে কাস্টমারকে ডেলিভারি করে দেয়। মাঝখান থেকে বেনিফিট কি হলো? মাঝখান থেকে কাস্টমার 10 টাকার জিনিসকে 30 টাকাতে কেনা শুরু করে দিল। এবার তুমি বলবে স্যার এত টাকা বেশি লাগে না? আমিও জানি এত টাকা বেশি লাগে না, বাট তুমি 500 টাকা জিনিস তো 700 টাকাতে এমনি কেনো। ডেলিভারি চার্জ 40 থেকে 60 টাকা পড়ে, তার সাথে জিএসটি পড়ে, তার সাথে ট্যাক্সেস পড়ে, তার সাথে প্ল্যাটফর্ম ফি পড়ে, তার সাথে অ্যান্ড মাল্টিপল অ্যাড অন। আর দ্বিতীয়ত কথা, হোটেলকে কোম্পানি কি বলো, দেখ ভাই, আমি তোকে যখন সেল করাচ্ছি তোর টোটাল ইনকামের 20% আমাকে দিয়ে দিস। 20%, 30%, 40%, 50%, আমি জানি না কত পার্সেন্ট, বাট কাট তো শিওর শট। কাট যে নেয় কোম্পানি, এটা শিওর শট। ওকে, তো একদিকে ডেলিভারির থেকে ইনকাম করছে, একদিকে প্ল্যাটফর্ম ফি থেকে ইনকাম করছে, একদিকে এখান থেকে ইনকাম করছে। এবার তুমি মাথাটা খাটাও যে এই যে টেকনোলজি জোম্যাটো নিয়ে আসলো, এই টেকনোলজি আগে কি ছিল? না, ছিল না। তো এই টেকনোলজি যখন প্রথমবার আমাদের ইন্ডিয়াতে আসলো, যেহেতু টেকনোলজিটা দারুণ একটা টেকনোলজি, ওই জন্য খুব তাড়াতাড়ি স্প্রেড করে গেল অল ওভার ইন্ডিয়াতে। এবং যত নামি দামি দোকান আছে, তুমি আজকের দিনে কেএফসি বলো, বার্গার কিং বলো, বার্গার কুইন বলো, যে কোনো নামে তুমি বলো, তুমি দেখো সেই দোকানগুলো আজকের দিনে তুমি জোম্যাটোতে পেয়ে যাবে। আর আস্তে আস্তে মানুষ বা আমাদের এটা হ্যাবিট হয়ে যাচ্ছে যে আমরা কোথাও না কোথাও জোম্যাটো থেকে খাবার অতিরিক্ত পরিমাণে অর্ডার দেওয়া স্টার্ট করে দিয়েছে। আর সুবিধাও হয় সেখানে কোথাও না কোথাও। তো দেখো, রিয়েল লাইফ প্রবলেমের সলিউশন আমি এটা একটা স্টোরির মাধ্যমে তোমাদেরকে বললাম, যেখানে আমি জোম্যাটোকে দেখালাম। ঠিক আছে, ঠিক সেরকমই বিটিসিকে তোমাকে বুঝতে হবে যে বিটিসি আজকের দিনে কীরকম রিয়েল লাইফ সলিউশন দিচ্ছে। এটা বোঝার জন্য আমাদের প্রথম ভিডিও গিয়ে চেক করো যে ক্রিপ্টোর বেসিক্সে আমরা তোমাদেরকে কী বুঝিয়েছিলাম। ক্রিপ্টোর বেসিক্সে আমরা তোমাদেরকে কী বুঝিয়েছিলাম যে একটা ক্রিপ্টো বা বিটিসি কী কী জিনিসের সলিউশন দেয় ফাইন্যান্সিয়াল মার্কেটে, কী কী এমন প্রবলেম ছিল, ব্যাঙ্কিং সেক্টরগুলোতে এমন কী কী প্রবলেম ছিল, যার সলিউশন ক্রিপ্টো আমাদেরকে প্রোভাইড করলো। তাহলে এই কনসেপ্টটা মাথায় ঢুকে যাবে। ওকে, তো এই জন্য এখানে বলা হচ্ছে কোন রিয়েল লাইফ প্রবলেম সলভ করছে এটা তোমাকে দেখতে হবে। দ্বিতীয়ত, ওয়েব3, ডিফাই, এআই, গেমিং, মানে এই প্রজেক্টগুলোর উপরে কাজ করছে নাকি শুধু ট্রেন্ড রাইডিং করছে। মানে তুমি বলবে স্যার মানেটা আমি ঠিক বুঝতে পারলাম না। দেখো, যারা আমরা মিম কয়েন দেখেছি, আমি এখনও তোমাদেরকে প্রমাণ দেবো। ধরে চলো, এখন তো মাল্টিপল মিম কয়েন আছে, পেঙ্গু আছে, পেপে আছে, মাল্টিপল মিম কয়েন আছে। কিন্তু একটা সময় ছিল 2020-21 সালে না, শিব বা ডজ, অনেকে এটাকে ডগি কয়েনও বলতো।
এই দুটো কয়েন ভীষণ ট্রেন্ডিংয়ে আসে ইন্ডিয়ান মার্কেটে, এবং এই দুটো মিম কয়েনে সব থেকে বেশি ইনভেস্টমেন্ট করা হয়। ওকে, এগুলো কি মিম কয়েন। মিম কেন বলা হচ্ছে? যেটা ট্রেন্ডিং টপিক বলা হয়, যেটা ট্রেন্ডে চলছে। ট্রেন্ড এমন একটা জিনিস না মিম কয়েনের ক্ষেত্রে, যেখানে যার কোনো ইউজ কেস থাকে না, যার রিয়েল লাইফ প্রবলেম সলিউশন দেওয়ার কোনো প্রজেক্ট থাকে না। এটা শুধুমাত্র লোকের ইন্টারেস্টের ওপরে ড্রিভেন হচ্ছে। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? যেখানে লোকের ইন্টারেস্টের ওপরে ডিপেন্ড হচ্ছে। খুব সরল ভাষা যদি বলি, যতদিন লোকে কিনবে ততদিন দাম বাড়বে, লোকে কেনা বন্ধ করে দেবে, কয়েন শেষ। এরকম একটা জায়গা। আচ্ছা, তো যদি এইটা হয় তাহলে আমরা এটাকে ট্রেন্ড রাইডিং বলবো। কিন্তু শুধু ট্রেন্ড রাইডিং হলে আমরা কাজ করব না। আমরা কাজ করব না। আমাদের কিছু নতুনত্ব লাগবে, আমাদের কিছু বেটার লাগবে, আমাদের কিছু রিয়েল লাইফ প্রবলেমের সলিউশন লাগবে। যার জন্য আমি এখানে একটা পয়েন্ট খুব সুন্দর করে লিখে দিয়েছি, পাওয়ার রুল। সেটা কি? প্রবলেম না থাকলে ডিমান্ড নেই বস। প্রবলেম না থাকলে ডিমান্ড নেই, মানে প্রাইসের ফিউচারও নেই। এই কথাটাও আশা করি যে তোমরা বুঝবে না তা নয়, তাও আমি ছোট করে একবার যদি বুঝিয়ে দিই। আজকের দিনে জোম্যাটো এত বড় একটা কোম্পানি হলো কি করে? আজকের দিনে 1000 CR, 2000 CR, 10,000 CR এর বিজনেস করলো কি করে? কেন এতটা স্প্রেড করলো? কেন এত, মানে আমাদের যেহেতু আমি কল্যাণীর বাসিন্দা, তো আমাদের কল্যাণীতে তুমি যদি একটু মানে এরকম করে চোখ দিয়ে তাকাও না, এরকম মাথাটা ঘুরিয়ে এরকম করে তাকালে তুমি একটা না একটা হোক দুটো হোক তুমি হোটেল দেখতে পাবে। ওকে, তুমি একবার তোমার মানে স্টেশনের সাইডে যাবে, তুমি মাল্টিপল হোটেল দেখতে পাবে। তো এত হোটেল থাকা সত্ত্বেও আজকের দিনে ওয়ো ওয়ো চললো কি করে? ও ওয়ো চললো কি করে? কেন চললো? কেন মাল্টি সিয়ার বিজনেস এটা ডেভেলপ করতে পারলো? নিশ্চয়ই এরা প্রবলেমের সলিউশন দিয়েছে। যদি প্রবলেমের সলিউশন না থাকতো তাহলে ডিমান্ড আসতো না। প্রবলেম আছে, দ্যাটস ওয়াই ডিমান্ড আছে, অ্যান্ড ডিমান্ড থাকলে প্রাইস বাড়বে। খুব ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজ আমি এটাকে রেখেছি, শুধু একটু মাথাটা খালাও, মানে মাথাটাকে খোলো, মাথাটাকে খাটাও। বুঝতে পারছো? মাথাটাকে খোলো। যেটা করছো এখন, যারা ইউটিউবে ভিডিওটা দেখছো, সবার একটা লাইক করে দাও। সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দাও। এবার বোঝো আমি কি বলতে চাইছি। যেটা করছো সেটাকে স্টপ করে দাও এই মুহূর্তে, ফোকাস করো আমি কি বোঝানোর চেষ্টা করছি। কারণ ফান্ডামেন্টাল অ্যানালাইসিস তুমি ইন্ডিয়ান মার্কেটে করো, ক্রিপ্টো মার্কেটে করো, ফরেক্স মার্কেটে করো, কারেন্সি মার্কেটে করো, যেখানে খুশি করো, তোমাকে আগে এটা বুঝতে হবে যে এই প্রজেক্টটা কিসের প্রবলেম সলিউশন করছে। তুমি যদি বলো আজকের দিনে টাটা কোম্পানি, আদানি গ্রুপ, আদানি পাওয়ার, অ্যাক্সিস ব্যাঙ্ক, রিলায়েন্স, আর পাওয়ার, টাইটান ওয়াচ কোম্পানি, আরও আরও মাল্টিপল আছে, আমার এই মুহূর্তে তো এত কিছু মনে পড়ছে না। এরা কিছু না কিছু প্রবলেমের সলিউশন দিয়েছে, কিছু না কিছু প্রবলেমের সলিউশন দিয়ে যাচ্ছে, তবে গিয়ে এদের বিজনেসটা চলছে। এবার তোমাকে সবার প্রথমে এটাকে ফাইন্ড করতে হবে যে এমন কি প্রজেক্ট আছে যেটা একটা পাওয়ারফুল প্রবলেমের সলিউশন দেওয়ার চেষ্টা করছে। অ্যান্ড ট্রেন্ড রাইডিংটা আমি তোমাদেরকে এখনই একবার প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। ঠিক আছে, প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে এই ট্রেন্ড রাইডিংয়ের প্রবলেমটা কী হয়। এই ট্রেন্ড রাইডিংয়ে যারা ফেসে গেল না তারা শেষ হয়ে যাবে। গিভ মি সাম সেকেন্ডস। এখানে আমরা সিম্পল সার্চ করব SHIB, শিব ফর শর্ট কোড শিবা ইনু, শিব ফর শর্ট কোড শিবা ইনু। ওকে, আমরা সিম্পল শিব ক্লিক করলাম, শিবে আসলাম আমরা। দেখো শিবে 2020 সালে অল টাইম লো লেগেছিল, লো ছিল বলতে পারি আমরা, যার থেকে ও 15.98 মিলিয়ন% আপ হয়েছিল। ও মাই গড ভাই, যারা যারা ইনভেস্ট করেছিল না তারা মাল্টি করোড়পতি হয়তো হয়ে গেছে, মেবি। ওকে, জানি না কজন হয়েছে, বাট হয়েছে তো ঠিকই, কারণ বিশাল পাম্প করেছিল, বিশাল ট্রেন্ডে ছিল। ওকে, সেখান থেকে এখন দেখো 89% ডাম্প। ওকে, অল টাইম হাই থেকে 89% ডাউনে চলছে, 89%। এখন টোটাল যদি তুমি দেখো এক বছরের হিসেবে 67%-এর ডাম্পে চলছে। এর অ্যাকচুয়ালি না সেরকম কোনো ইউজ কেস ছিল না,
কারণ যখন আমি প্রথমের কথা বলছি, তুমি 2020-21 সালে যে কোনো ইউটিউব ভিডিও শিবায়নুর উপরে তুমি আইডেন্টিফাই করে দেখো, তুমি তখন বুঝতে পারবে এর কোনো ইউজ কেস ছিলই না। এখন কি এসছে, এদের সোয়াপ সিস্টেম এসছে, এদের মাল্টিপল ইউজ কেসেস এসছে। ওকে, দেখাবো কি করে ইউজ কেসেস দেখতে হয়, সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। তো এখন মাল্টিপল এসছে, ডজ কয়েনও সিমিলার জিনিসটা ছিল, ডজ কয়েনও সেটা এসছে। আচ্ছা, চলো ঝট করে পরের পয়েন্টে যাই। দ্বিতীয় পয়েন্ট, তোমাকে এটা বুঝতে হবে টিম ট্রাস্ট অ্যান্ড মানি ফ্লো। টিম ট্রাস্ট অ্যান্ড মানি ফ্লো খুব সিম্পল, খুব সিম্পল। যদি আমি তোমাদেরকে কি লেখা আছে সেগুলো বোঝার আগে তোমাদেরকে আমি বলি, তোমাকে সবার আগে এটা, আচ্ছা চলো এভাবে বোঝাই। আজকে এই যে তোমরা আমার কাছে ক্লাসটা করছো, তোমরা যে আমাকে বিগত 8 দিন 10 দিন ধরে সময় দিলে বা দিচ্ছ, কেন দিচ্ছ? ফার্স্ট রিজন ট্রাস্ট, দ্বিতীয় রিজন ফাউন্ডার, আমি ফাউন্ডার, তুমি আমাকে ট্রাস্ট করেছো, দ্বিতীয়ত তুমি আমাকে বুঝতে পেরেছো যে আমার সেই জিনিসটা আছে, আই মিন আমার সেই অভিজ্ঞতাটা আছে, বুঝতে পারছো? আমার সেই অভিজ্ঞতাটা আছে বা আমার সেই পাওয়ারটা আছে কি আমি যে কোনো জিনিসকে শেখাতে পারি বা যে কনসেপ্ট শেখাচ্ছি সেটাতে আমার একটু পারদর্শিতা আছে। ওকে, দ্বিতীয়ত যে কিভাবে জিনিসটাকে সাজানো হয়েছে, টিম কিভাবে জিনিসটাকে সাজিয়েছে, কারণ এটা না হলে হয় না। এই জন্য দেখো আমি এখানে পয়েন্ট কিভাবে রেখেছি, টিম অ্যান্ড ফাউন্ডার অ্যানালাইসিস তোমাকে ফান্ডামেন্টালে করতে হবে। ওকে, ফাউন্ডার রিয়েল কিনা তোমাকে লিঙ্কডইন এবং টুইটারে গিয়ে সার্চ করে দেখতে হবে। আচ্ছা, তুমি এভাবে বুঝবে না। ধরো আজকের দিনে দাঁড়িয়ে তোমরা যদি আমার ক্লাসেস না করতে, তোমরা আমাকে কখনোই বিশ্বাস করতে না। এবার আজকে আমি কি করছি, আমি মাল্টিপল ভিডিওস ইউটিউবে দিচ্ছি, মাল্টিপল ভিডিওস আমি সোশ্যাল মিডিয়াতে দেখছি। ইউটিউবে যারা দেখছো তারাও ভালো করে বোঝো যে ট্রাস্ট কখন বিল্ড হয়, যখন তুমি একটা প্রোডাক্টকে বা একটা কোম্পানিকে বারংবার চোখের সামনে দেখছো বা মাল্টিপল পার্সনকে সেটাকে ইউজ করতে দেখছো। জাস্ট লাইক বাইক, হন্ডা, পালসার, যে কোনো তুমি বলো, রয়্যাল এনফিল্ড, রাইট? তুমি কি সেই কোম্পানিটার সম্পর্কে তুমি কি দিনের পর দিন ঘন্টা পর ঘন্টা খাতা খুলে রিসার্চ করেছো? করনি। কিন্তু তাও তোমার আজকে রয়্যাল এনফিল্ডের ওপরে, পালসারের ওপরে, বাজাজের ওপরে এত এত ভরসা কোথা থেকে আসলো? নিজেকে জিজ্ঞাসা করো তো। তোমার ট্রাস্ট বিল্ড হলো সেই প্রোডাক্টটাকে কন্টিনিউয়াসলি দেখার জন্য, সে প্রোডাক্টটার ইউজ কেসের জন্য, সে প্রোডাক্টটাকে অন্য কেউ ইউজ করেছে, তুমি সেই স্যাটিসফ্যাকশনটা দেখেছো, তুমি নিজে চালিয়েছো, তুমি স্যাটিসফাইড হয়েছো, দ্যাটস ওয়াই তুমি সেই প্রোডাক্টটাকে অটোমেটিক্যালি পারচেস করেছো। এই জন্য তোমাকে এটা দেখতে হবে যে ফাউন্ডার রিয়েল কিনা, আর ফাউন্ডারের পাস্ট কোনো ওয়ার্ক আছে কিনা লিঙ্কডইন, টুইটার, যেটা এখন ওয়েল নোন হয়েছে এক্স নামে, সেখানে গিয়ে তোমাকে দেখতে হবে, বা ইউটিউব বাগেরা বাগেরা জায়গাতে তার কাজ বা তার ফেস বা তার সমস্ত কিছু আছে কিনা। এটা মাস্ট, এটা মাস্ট। যেরকম তুমি আজকের দিনে আদানিকে খোঁজো, যেখানে খুঁজবে সেখানে আদানি আছে, যেখানে খুঁজবে সেখানে আদানি আছে, ঠিক আছে? আচ্ছা, দেখতে হবে তোমাকে ফাউন্ডার আগে কি করেছে, ফাউন্ডার আগে কি করেছে, মানে ফাউন্ডারের এটা কি প্রথম প্রজেক্ট, নাকি ফাউন্ডার আগে অলরেডি একটা বড় প্রজেক্টের সাথে জড়িত ছিল। আচ্ছা, অনেকে এটাও বুঝবে না, চলো এটাকেও আরো ক্র্যাক করি, আরো ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজে যাই। কিরকম? তুমি দুটো লোককে ডেকে নিয়ে আসলে, নারকেল গাছে ওঠানোর জন্য বা সুপুরি গাছে ওঠানোর জন্য। একটা একটা লোক, যে তোমার পাড়ার একটা ছেলে, জাস্ট তোমাকে বললো কি আমি আমি উঠে যাব, কোনো ব্যাপার না, তুমি তাকে ভরসা করবে? নাকি তুমি একটা লোককে ডেকে নিয়ে আসলে যে তোমার পাশের বাড়িতে গিয়ে নারকেল গাছে উঠে নারকেলগুলোকে পেরে নিয়েছে? বলো তো, তুমি কাকে ভরসা করবে? ওয়ান ফর পাশের বাড়ির বাচ্চা ছেলেটাকে, টু ফর যে পাশের বাড়ির নারকেল গাছের উঠে নারকেল গাছটাকে অলরেডি পেরেছে, মানে নারকেলগুলোকে অলরেডি পেরেছে। কারণ এর থেকে রিয়েলিস্টিক এক্সাম্পল নেই। বাট আমি মনে করি যে কোনো জিনিসকে তুমি যদি সাইকোলজি দিয়ে বোঝো, হিউম্যান সাইকোলজি দিয়ে, সেটা সব থেকে বেশি ইজি হয় যে কোনো জিনিসকে।
কিন্তু দেখো তোমাদের কোনো কমেন্টই নেই, জাস্ট কয়েকজন জাস্ট কমেন্ট করছে, এর থেকে বেশি সেরকম কোনো কমেন্টই নেই। গ্রেট। ওকে, সো এবার দেখো এখানে আমরা কি বলেছি, এই জন্য ফাউন্ডার আগে কি করেছে সেটাকে আইডেন্টিফাই করো। ফাউন্ডার আগে কি করেছে সেটাকে আইডেন্টিফাই করো, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। দ্বিতীয়ত ব্লকচেন এক্সপিরিয়েন্স আছে কি না, কারণ যে কোনো ক্রিপ্টোর হার্ট কি, যে কোনো ক্রিপ্টোর হার্ট কি, যে কোনো ক্রিপ্টোর হার্ট হচ্ছে ব্লকচেন। এবার যে ফাউন্ডার, যে টিম, যে কোম্পানি সে ব্লকচেন সেই ক্রিপ্টোটাকে রেডি করলো, তার নিজস্ব ব্লকচেনের কোনো এক্সপিরিয়েন্স আছে কি না। এর একটা প্র্যাকটিক্যাল আর রিয়েল লাইফ এক্সাম্পল যদি আমি তোমাদেরকে দিই, ইথেরিয়ামের ডেভেলপার আজকের দিনে এডিএ কার্ডানো চালাচ্ছে, কার্ডানোর প্রজেক্ট রেডি করেছে, বহুদিন ধরে চলছে এটা। বুঝতে পারছো? তুমি সার্চ করো, আমাকে চোখ বন্ধ করে কেউ বিশ্বাস করো না, তাতে আমি ভুল হতেও পারি। তুমি একবার সার্চ করে দেখো, তাহলে দেখবে অটোমেটিক্যালি আমাকে ভালোবাসতে শুরু করে দেবে। আমি কি বললাম, কার্ডানো বা এডিএ যে প্রজেক্টটা, সেটা ইথেরিয়ামেরই ওয়ান অফ দ্য বেস্ট ডেভেলপারের প্রজেক্ট, যার জন্য ফিউচার এটার অনেকটা ব্রাইট হওয়ার চান্সেস বেড়ে যায় অটোমেটিক্যালি। কারণ একটা কথায় বলে যে অলরেডি 1000 CR বিজনেস রেডি করে ফেলেছে, সে জানে বিজনেস কিভাবে করতে হয়। একটু ভালো করে বোঝো, এগুলো নর্মাল জিনিস নয়। মাথাটা খোলো, কান খোলো, ভালো করে শোনো, দেখো এমনি মাথায় ঢুকে যাবে। রেড ফ্ল্যাগ ফর ব্যাড সায়েন্স, আমরা বলতে চাইছি রেড ফ্ল্যাগ ফর ব্যাড সায়েন্স। অ্যানোনেমাস টিম মানে কীরকম, ধরো এই যে তুমি আজকে আমাদের কাছে ক্লাস করছো, আমাকে তুমি প্রতিদিন দেখতে পাচ্ছ, আমার কথা তুমি শুনতে পাচ্ছ। দ্বিতীয়ত আমাদের গ্রুপে তোমরা রয়েছো। তৃতীয়ত আমাদের টিমের নাম্বার তোমাদের কাছে আছে, তোমরা মেসেজ করো, ফোন করো, যা করো করো, তোমরা কথা বলতে পারছো, ইউটিউবসে ভিডিও তোমরা দেখতে পাচ্ছ, অ্যান্ড সো অন, তোমরা আমাদের সাথে টাচে রয়েছো, রাইট? কিন্তু যদি এই জায়গাতেই আজকে আমি আমার ফেস দেখাতাম না, টিমের কোনো নাম্বার দিতাম না, কোনো সাপোর্ট সিস্টেম থাকতো না, কোনো কিছু যদি অ্যাভেলেবেল না থাকতো, তাহলে এটা ঠিক সাইন নয় একটা বিজনেসের জন্য। আজকে দিনে তুমি আদানির গাড়ি কিনছো, বাট আদানিকেই চেনো না, আদানি কোম্পানি দেখোনি কোনোদিনও, তাহলে এটা গুড সাইন নয়। যেরকম তুমি যখন ম্যাগি কিনতে যাও না, তুমি যখন ম্যাগি কিনতে যাও, তখন ম্যাগিটা দেখে নাও কোন কোম্পানির। ইপ্পি নামটাই এখন ব্র্যান্ড হয়ে গেছে কোন কোম্পানির। ওকে, তুমি যখন পার্লেজি কিনতে যাও, তুমি তখন নামটাকে কি ব্র্যান্ড ভেবে নিয়েছো। বুঝতে পারছো? ঠিক সেরকমই তোমাকে অ্যানোনামাস হলে হবে না, তোমাকে বুঝতে হবে যে এটা কোন ব্র্যান্ডের। উদাহরণ তো আরও ছিল, বাট আমি জাস্ট নর্মাল তোমাদেরকে দিলাম। ফেক ফটোস, তোমাকে এটা বুঝতে হবে যে কোন ফটোটা ফেক। কারণ কি, সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা না যেখানে মানুষকে ট্রিক করা ভীষণ সহজ। হোয়াট দ্য মিন অফ ট্রিক? ম্যানুপুলেট করা বা তাকে ভুল বোঝানো। ওকে, আমি কি বলতে চাইছি, ম্যানুপুলেট করা অথবা ভুল বোঝানো মানে কীরকমভাবে তোমাদেরকে বোঝাবো। আমাদের ট্রেডিং কেরিয়ারে বিশেষ করে তুমি লক্ষ্য করে দেখবে যে মাল্টিপল পার্সন আমাদেরকে ফোন করে, মেসেজ করে, আমাদেরকে অটোমেটিক্যালি টেলিগ্রাম কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে দেয়, যেখানে তারা এটা বলে যে আপনি জাস্ট 5,000 টাকা পেমেন্ট করুন। এটা কিন্তু প্রবলেম সলিউশনের ওইখানে দেওয়া আছে ভিডিওটাতে, দেখে নেবে একবার, রিপিট করে নেবে। সেটা কি, সেটা হচ্ছে যে আপনি জাস্ট 5,000 টাকা দিন, 15 মিনিটের মধ্যে আপনি 12,000 টাকা রিটার্ন পান। 8,000 টাকা দিন, 30,000 টাকা রিটার্ন পান। 10,000 টাকা দিন, 50,000 টাকা রিটার্ন পান। হ্যাঁ, 1,00,000 টাকা দিন, 5,00,000 টাকা রিটার্ন পান 15 মিনিটের মধ্যে। তো এই জিনিসটা না হুট করে ধরো আমি বিশ্বাস করলাম না, এবার আমাকে বিশ্বাস করার জন্য সে কী করবে, মাল্টিপল স্ক্রিনশট দেখাবে। একটা স্ক্রিনশটে দেখাবে এটা কি পার্থবাবু আমাকে 10,000 টাকা দিয়েছে, আরেকটা স্ক্রিনশট আমি দেখাবো যে ঠিক 15 মিনিট পরেই আমি পার্থবাবুকে 30,000 টাকা রিটার্ন করে দিয়েছি। আর এটা যখন ডেলি বেসিস চলতে থাকবে, ফেক ফেক ফটোস যখন আমি তোমাদেরকে ঘন ঘন দেখাবো, তোমার মাইন্ড অটোমেটিক্যালি ট্রিক হয়ে যাবে, তোমার মাইন্ড অটোমেটিক্যালি ঘুরে এটা বলবে, আরে সাবাস, এটা সত্যিই টাকা দিচ্ছে, এটা সত্যিই টাকা দিচ্ছে। এই ফেক ফটোসে যেও না। খুব সিম্পল রেখেছি, বাট খুব সুন্দর রেখেছি। ফেক ফটোসে কখনো যেও না। দ্বিতীয় পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট আমরা কি রেখেছি, কপি পেস্ট বায়ো। কপি পেস্ট বায়ো মানে কি? কপি পেস্ট বায়ো মানে হচ্ছে আজকের দিনে
কীভাবে তোমাদেরকে এটা বোঝাই, ধরো বিশেষ করে ট্রেডিং কেরিয়ারে, হ্যাঁ 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 হ্যাঁ, তোমরা এটা প্র্যাকটিক্যাল দেখতে পারবে। চলো আজকেই বলছি, প্র্যাকটিক্যাল চেক করো, তোমরা বুঝতে পারবে। তোমরা ইনস্টাগ্রাম ওপেন করো, ইনস্টাগ্রাম ওপেন করে ওখানে লেখো অপশনস ট্রেডিং, ক্রিপ্টো লাইভ ট্রেডিং লেখো। যখন তুমি লিখবে তখন দেখবে তোমার কাছে মাল্টিপল রিলস আসছে, যেখানে তোমাকে দেখাচ্ছে কি কারো 5 লাখ টাকা, কারো 10 লাখ টাকা, কারো 15,000 টাকা প্রফিট চলছে, অ্যান্ড বিশাল বিশাল টাকা সে প্রফিট করেছে। এবার তুমি এরকম 3 থেকে 10টা পার্সনকে চয়েস করো, তাদের বায়োটা গিয়ে চেক করো। যখন তুমি বায়োটা গিয়ে চেক করবে দেখবে 90% সিমিলার বায়ো লেখা থাকে, 90% সিমিলার বায়ো লেখা থাকে। এটাকে বলা হয় কপি পেস্ট বায়ো। ঠিক সেরকমই ক্রিপ্টো ফাউন্ডাররাও যারা আসে, যাদের নিজস্ব কোনো অভিজ্ঞতা নেই, যাদের নিজস্ব কোনো পাওয়ার নেই, নিজস্ব কোম্পানি হয়ই না, তারা কি করে মানুষকে ট্রিক করার জন্য একটা ওয়েল নোন কারেন্সি বা ওয়েল নোন কোনো প্রজেক্টের থেকে বায়ো থেকে শুরু করে যাবতীয় জিনিসকে কপি করে আর নিজেদের ওয়েবসাইটে সেটাকে পেস্ট করতে শুরু করে দেয়। আর লোকে সেটা যখন পড়ে, আরে সাবাস, এ তো বেশ ভালো রকমের ইউজ কেস আছে, এটা আমি নিতে পারি। হ্যাঁ, ওই ট্রিক হলে হবে না, ফেসে যাবে। এই যাবতীয় জিনিসগুলো যেগুলো বলছি না, প্র্যাকটিক্যাল তোমাদেরকে আমি দেখাবো, চিন্তা করো না, ওয়েট করো, আমি দেখাবো তোমাদের। ইনভেস্টার অ্যান্ড ভিসি যাচাই, ইনভেস্টার অ্যান্ড ভিসি যাচাই। এই প্রজেক্টে বিগ ভিসি আছে নাকি? হোয়াট ইজ ভিসি স্যার? সবার আগে প্রথম প্রশ্ন এটা হয় যে হোয়াট ইজ ভিসি? ভিসি ফর ভেঞ্চার ক্যাপিটাল, বা তোমরা বলতে পারো ভেঞ্চার ক্যাপিটালিস্ট। ওকে, ভেঞ্চার ক্যাপিটাল। এই প্রজেক্টে বিগ ভিসি আছে নাকি, যেরকম বাইন্যান্স ল্যাব, পলিচেইন, A46, না আমার ঠিক মনে পড়ছে না, আরেকটা কি বেশ এখানে ছিল। ওকে, দেখতে হবে যে ভিসি আছে নাকি। স্ট্র্যাটেজিক পার্টনার কি আছে? স্ট্র্যাটেজিক পার্টনার কি আছে? তুমি বলবে স্যার বুঝলাম না ব্যাপারটা, বিগ ভিসি কেন দরকার হয়? দেখো এখানে লিখে দিয়েছি আমি, ভিসি মানে শুধু টাকা না, নেটওয়ার্ক প্লাস লং টার্ম প্ল্যানিং। ওকে, মানে কি? মানে ধরো, কীভাবে তোমাদেরকে বোঝাই, খুব ইজি করি, হ্যাঁ। আমি যদি আজকের দিনে একটা বাইক কোম্পানি রান করতে চাই, যেটা সম্পূর্ণ মেড ইন ইন্ডিয়া হবে, অ্যান্ড হাইলি স্টাইলিশ অ্যান্ড হাইলি টেকনোলজি গ্র্যাব করা একটা কোম্পানি আমি তৈরি করতে চাইছি, এবার আমার সেখানে দুটো জিনিস দরকার। এক, নেটওয়ার্ক দরকার, কারণ যদি নেটওয়ার্ক না থাকে না, তাহলে এই যে জায়েন্টরা বসে রয়েছে, হিরো আছে, হন্ডা আছে, রয়্যাল এনফিল্ড আছে, টিভিএস আছে, আরও মাল্টিপল আছে, তোমরাই কাউন্ট আরও ভালো করতে পারবে। তো এই যে জায়েন্টরা আছে, তারা আমাকে ঢুকতেই দেবে না। কিন্তু আমার কাছে যদি একটা হিউজ লেভেলের পার্সেন্ট বা একটা কোম্পানি বা একটা টিমের নেটওয়ার্ক সিস্টেম থাকে, আমি তাদেরকে মানে তাদের সাহায্য নিয়ে আমি কিন্তু ঢুকতে পারবো, আমি প্রমোশনটা অন্তত চালাতে পারবো, ফার্স্ট। দ্বিতীয় হচ্ছে আমার লং টার্ম প্ল্যানিং লাগবে, যেহেতু তারা মাল্টিপল প্রজেক্টে ইনভেস্টমেন্ট করছে, মাল্টিপল প্রজেক্ট দেখেছে, মাল্টিপল প্রজেক্টকে রান করিয়েছে, মাল্টিপল প্রজেক্টকে তারা বোঝে যে হ্যাঁ এই প্রজেক্টটার লং টার্ম গ্রোথ কতটা হতে পারে। দ্যাটস ওয়াই এরা আমাদেরকে একটা ভালো গাইডেন্স দিতে পারে, দাদা বা বাবার হিসেবে। যে হয় না মাথার উপরে যে থাকে, যে আমাদের গাইডার হয়, সেরকমভাবে আমাদেরকে গাইড করতে পারে। এবং আমাদের যখনই একটা বড় প্রজেক্টে আমরা যাব, সব থেকে বড় খরচা যেখানে হয় সেটা হচ্ছে টিম বিল্ডিং, দ্বিতীয় হয় ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং, 3 নম্বর হচ্ছে মার্কেটিং। টিম বিল্ডিং, ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং অ্যান্ড মার্কেটিং কস্ট, এই তিনটে সব থেকে বড় খরচা হয়, সব থেকে বড় খরচা হয়। তোমাদের আইডিয়া নেই যে এই তিনটে জিনিসে কতটা খরচা হতে পারে, রাইট? তো যখন আমার এত টাকা দরকার হচ্ছে, সেটাও কিন্তু তারাই আমাদেরকে দেয়, সেটাও কিন্তু তারা আমাদেরকে দেয়। হ্যাঁ, তার জন্য তারা স্টেকিং নেয়, তারা পার্সেন্টেজ অফ ওটাকে কী বেশ বলে, ইন্টারেস্ট তারা নেয়, মাল্টিপল জিনিস তারা তারা নেয়, ঠিক আছে, এটা কোনো প্রবলেমেটিক ব্যাপারই নয়। বাট বাট তোমাকে এটা বুঝতে হবে যে যদি বড় ভিসিস বা বড় গাইডেন্স দেওয়ার লোক না থাকে, তাহলে সেই প্রজেক্টটা পাওয়ারফুল নয়।
কারণ তুমি একটা কথা ভেবে দেখো তো, তোমার কাছে আজকের দিনে আমি তোমাদেরকে আবার আনমিউট করব, তুমি আমাকে উত্তর দেবে, হ্যাঁ, দেখি কতজন বুঝেছে, আমি শুধু এটুকু দেখব। তোমার কাছে দুটো চয়েস আছে, ধরো তোমাদের প্রত্যেকের কাছে 5 লাখ টাকা করে আছে, ধরো তোমাদের প্রত্যেকের কাছে 5 লাখ টাকা করে আছে। এবার আমি জাস্ট 2 দিন হলো একটা বাইক লঞ্চ করেছি যার দাম 3 লাখ টাকা। ওকে, 2 দিন হলো একটা বাইক কোম্পানি লঞ্চ করেছি যার দাম 3 লাখ টাকা, এমবিটি কিছু একটা নাম ধরো বাইকের। তুমি কি সেটা নেবে, নাকি তুমি 3 লাখের জায়গায় 4 লাখ টাকা খরচ করে হলেও রয়্যাল এনফিল্ডের বাইক নেবে? কোনটা নেবে? 1 or 2, কোনটা নেবে? 2। কেন আসলো 2? কেন আসলো 2? ভালো করে ভাবো তো, কেন আসলো 2? বিকজ অফ ইউজ কেস, বিকজ অফ ট্রাস্ট, বিকজ অফ ফাউন্ডার, বিকজ অফ তাদের প্রজেকশন, মাল্টিপল জিনিস। তো এই সেম জিনিসটা কেন ক্রিপ্টোতে আসবে না? কেন আসবে না এই জিনিসটা ক্রিপ্টোতে? কোনো রকেট সায়েন্স নেই, শুধু একটু মাথা খাটাতে হয়। এই জন্য আমি লাস্টে একটা ওয়ার্নিং দিয়ে লিখে দিয়েছি, অনলি ইনফ্লুয়েন্সার ব্যাকিং যদি হয় না, ছেড়ে দাও, ইনভেস্ট করো না। মানে কি, এই যে আমি তোমাদেরকে শুধু নর্মালি বললাম যে তুমি কোনটা নেবে, এমবিটির 2 দিন লঞ্চ হওয়া একটা বাইক নেবে, নাকি রয়্যাল এনফিল্ড নেবে 4 লাখ টাকা দিয়ে? 1 লাখ টাকা বেশি দিয়েও তুমি রয়্যাল এনফিল্ড নিতে বাধ্য হয়ে গেলে। কিন্তু এটাই এখন খবরের চ্যানেল, ইনস্টাগ্রাম, ইউটিউব, সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে যদি আমারই বাইকের প্রমোশন চলে ইনফ্লুয়েন্সার দ্বারা, তাহলে কি হবে জানো? তাহলে কি হবে জানো? গোবরও বিক্রি হয়ে যাবে। গোবর বোঝো? ভাঙি আর বললাম না, যারা বুঝেছো বুঝেছো, না বুঝলে কিছু বলার নেই, আমরা গোবরও বিক্রি হয়ে যাবে। শুধু আমার ওয়ার্ডটাকে ধরো, আমি কি বলতে চাইলাম, গোবরও বিক্রি হয়ে যাবে, এটাকে প্রমোশন পাওয়ার বলা হয়। এই জন্য বলছি, শুধুমাত্র ইনফ্লুয়েন্সার ব্যাকড যদি হয়, সেই প্রজেক্টে আমি যাবই না, আমি হাতই বাড়াবো না। এগুলো তোমরা সব দেখতে পাবে। টোকোনমিক্স, টোকোনমিক্স, সাপ্লাই স্ট্রাকচার বুঝে নাও। টোটাল সাপ্লাই কত আছে, সার্কুলেটিং সাপ্লাই কত আছে, ইনফ্লেশন আছে কি না। দেখো বস, যে পয়েন্টটা তোমাদেরকে আমি আজকে দিচ্ছি না, যে পয়েন্টটা আমি তোমাদেরকে আজকে দিচ্ছি, যে কেউ আমাকে চ্যালেঞ্জ করতে পারো, আর যে কেউ ইউটিউব বা অন্যান্য কোনো যে কোনো কোর্স থেকে তুমি আমাকে বার করে দেখো কি স্যার এগুলো আপনার মতো করে দেখিয়ে দিয়েছে এখানে, ওপেন চ্যালেঞ্জ, পাবে না। ভালো করে দেখো, টোটাল সাপ্লাই, সার্কুলেটিং সাপ্লাই আর ইনফ্লেশন আছে কিনা তোমাকে সেটা দেখতে হবে। টোটাল সাপ্লাই মেন। টোটাল সাপ্লাই মানে হচ্ছে, ধরো আজকের দিনে রেডমি, রিয়েলমি, ওপ্পো, ভিভো বা আইফোন, এগুলো আমরা ফোন জগতে দেখছি। তো এবার প্রত্যেকটা বছরে আইফোনের একটা লিমিটেড স্টক মার্কেটে লঞ্চ হয়, বা লিমিটেড সাপ্লাই মার্কেটে লঞ্চ হয়। লিমিটেড সাপ্লাই লাইক, জাস্ট এক্সাম্পল, হ্যাঁ, লিমিটেড সাপ্লাই লাইক, ধরে চলো কি 10 লাখ কোয়ান্টিটিতেই শুধুমাত্র আইফোন বেরোবে। এরপরে তুমি যদি চাও, তুমি আর আইফোন পাবে না। শুধুমাত্র ওই 10 লাখ কোয়ান্টিটিতেই তুমি শুধু আইফোন পাবে, এটাকে বলা হয় টোটাল সাপ্লাই। আর সার্কুলেটিং সাপ্লাই কি স্যার? যেটা অলরেডি মার্কেটে সার্কুলেট হয়ে গেছে, মার্কেটে বেরিয়ে গেছে, বুঝতে পারছো? যেটা অলরেডি মার্কেটে বেরিয়ে গেছে, সেটাকে আমরা সার্কুলেটিং সাপ্লাই বলছি। 10 লক্ষ কোয়ান্টিটির মধ্যে 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 10 লাখ কোয়ান্টিটি বেরিয়ে গেছে, সেল আউট হয়ে গেছে, এটাকে আমরা সার্কুলেটিং সাপ্লাই বলছি। বোনাস টিপস দিই, সার্কুলেটিং সাপ্লাই যদি বেশি হয়ে, অনেকটা পরিমাণে যদি আমার বেরিয়ে যায়, ধরে চলো কি 30%, 70% বেরিয়ে যায়, অনলি 30% আমার টোটাল সাপ্লাই বাকি আছে, তাহলে কিন্তু আমার ডিমান্ড হাইপ হয়ে যাবে, ডিমান্ড বেড়ে যাবে আমার। ঠিক আছে, দেখাচ্ছি রগরটা। ডেঞ্জার, এখানে ডেঞ্জারের কথা কি বলা হচ্ছে,
আনলিমিটেড সাপ্লাই। এবার তুমি বোঝো, তুমি এমন একটা প্রোডাক্ট কিনছো যেটা বেস্ট। আমরা সব সময় না বেস্ট জিনিসের ওপরে ইনভেস্টমেন্ট করি অলওয়েজ। তুমি আজকের দিনে বাজারে গেলে, ধরো আমি একটা মেয়ের কথা বলছি, আমার বোন বা দিদিদের কথা বলছি, যেটা আমি দেখেছি ওদেরকে, ওরা বাড়ির থেকে ডিসাইড করে যায় যাবো একটা কুর্তি কিনবো, কিনে নিয়ে চলে আসবো। ভালো কথা, গেল এরকম করে দেখতে 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 গেল, কুর্তির জায়গায় একটা হয়তো লেহেঙ্গা পছন্দ হয়ে গেল, বা একটা হয়তো শাড়ি পছন্দ হয়ে গেল। ঢুকে গেল দোকানে, ঢুকে গিয়ে বললো যে এই শাড়িটার দাম কত। দোকানদার বুঝে গেল এই তো পেয়েছি একটা গলা কাটার মতো মানুষ। দোকানদার বলল, দিদি এই শাড়িটা কেন, আপনি এই শাড়িটা দেখুন। ওই শাড়িটার দাম হয়তো ছিল 300 টাকা, 700 টাকা, 1000 টাকা। ওই শাড়িটা না দেখিয়ে এইবার এমন শাড়ি দেখালো যেটার দাম 1500 টাকা। আর এমন কালারফুল এমন কিছু দেখিয়ে দিল যে হয়তো ওর বাজেট ছিল একটা কুর্তি কেনার জন্য মাত্র 700 টাকা, ও 3000 টাকার বিল করে বাড়িতে চলে এলো। বুঝতে পারছো? এই জিনিসটা হয়। আবার এরকমও জিনিস হয় অনেক সময়, যে তুমি আজকের দিনে ভাবলে কি, যে ফেসবুকে একটা অ্যাড দেখছো, যেই অ্যাডে তোমাকে দেখানো হলো কি, যে এরকম একটা বস্তু আছে, জাস্ট কি দিয়ে দেখাই, ধরো এর ফোন রয়েছে। ধরো এই যে ফোনটা রয়েছে না, এই ফোনটা এতটাই পাওয়ারফুল কি এর সামনের যে স্ক্রিন, এটা পুরো সোনার স্ক্রিন, পেছনে পুরো ডায়মন্ড রাখা আছে। এটা মার্কেটে মাত্র একটাই পিস আছে, যে নেবে ভাই নিয়ে নিতে পারো, 50 লাখ টাকা দাম। এবার তুমি কি করলে, কিনে নিলে। কিনে তো নিলে, কিন্তু তুমি কিছুদিন পরে গিয়ে দেখতে পাচ্ছ যে ভাই এটা তো একটা মাত্র প্রোডাক্ট না, মানে সিঙ্গেল কোয়ান্টিটি তো নেই, তো মাল্টিপল কোয়ান্টিটি আজকের দিনে মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। আরও প্রতিনিয়ত কোয়ান্টিটি অ্যাড অন হচ্ছে। এবং তুমি যখন কিনেছো তখন এর দাম ছিল হয়তো 50 lakhs, এখন হয়তো 30 lakhsে রয়েছে। জাস্ট 1 মাস পরেই 30 lakhsে পাওয়া যাচ্ছে। অনেকে বলবে স্যার এটা আবার হয় নাকি। স্যার iPhone 17 জাস্ট লঞ্চ হলো, তো iPhone 17 জাস্ট লঞ্চ হয়েছে, এখন দাম যা আছে ঠিক আজ থেকে 6 মাস পরে গিয়ে দামটা দেখবেন। ঠিক আজ থেকে 6 মাস পরে গিয়ে দামটা দেখবেন, দেখবেন 20 to 30%, সরি 20 to 30,000 মাইনাস হয়ে গেছে। কেন হয়? সাপ্লাই আসে বলে, সাপ্লাই আনলিমিটেড থাকে বলে, এই জন্য আগের কোয়ান্টিটিগুলোর দাম কমতে থাকে অলওয়েজ। লো সার্কুলেশন, যে প্রোডাক্ট আমার কাছে আছে অলরেডি সেগুলো মার্কেটে সার্কুলেটই হচ্ছে না, তাহলে আর ভ্যালু কী করে বাড়বে? এটা খুব কমন ব্যাপার। আর ফিউচার হেভি আনলক, এটা তো খুব বাজে একটা জায়গা, খুব বাজে। তোমাকে বলা হলো যে ভাই দেখো 10,000-এর বেশি কোয়ান্টিটি আর আইফোনে কখনো আসবেই না। এবার তুমি হয়তো একটা হিউজ দামে কিনে নিয়েছো 10,000টা আইফোন, এবার হঠাৎ করে দেখছো যে 1 বছর পরে মোটামুটি 10 লক্ষ আইফোন মার্কেটে লঞ্চ হয়ে গেল, তাহলে কি আর সেই আগের ভ্যালুটা পাবে? আবার রিপিট করছি, ভালো করে বোঝো। তোমাকে প্রথমে বলা হলো যে 10,000ই আইফোন মাত্র মার্কেটে আছে, তুমি কিনে নিতে পারো। তুমি একটা হিউজ ক্যাপিটালে তুমি 10,000 আইফোন পারচেস করে নিয়েছো। ওকে, তুমি পারচেস করার ঠিক 1 বছর পরে গিয়ে তুমি দেখছো যে মার্কেটে 10 লক্ষ আইফোন এবার লঞ্চ হয়ে গেল, মার্কেটে চলে এলো, সাপ্লাই চলে এলো হঠাৎ। তাহলে কি তোমার আগের যে ভ্যালু, সেই ভ্যালু কি থাকবে কখনো? সেই ভ্যালু কি আর পাওয়া যাবে? অ্যান্সার ইজ নো। অ্যান্সার ইজ নো, কখনো সেটা হয় না। সাপ্লাই যখন বাড়তে শুরু করে তখন আমাদের দাম বাড়ে না। টোকেন ডিস্ট্রিবিউশন অ্যান্ড ভেস্টিং, সবচেয়ে ইগনোরড পয়েন্ট কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তোমাকে এটা বুঝতে হবে যে টোকেনটা রয়েছে, যে প্রজেক্টটার, বা এইভাবে বোঝো, হয় না যে একটা লোক, তার 100 কাঠা জমি আছে, 100 কাঠা জমি আছে, এবং তার 4 সন্তান। ওকে, এভাবে বোঝো যে তার 4টে সন্তান। এবার সে কাকে কত পার্সেন্ট বা কত কাঠা জমি দিয়েছে, এটাকে আমরা বলছি যে ডিস্ট্রিবিউশন। খুব সিম্পল বলছি, খুব সিম্পল করছি। টিম কত পার্সেন্ট পেয়েছে, প্রাইভেটলি সেল কত পার্সেন্টের হয়েছে, অ্যান্ড ভেস্টিং পিরিয়ড আছে কিনা, সময়ের সাথে বার্ন হওয়ার যে পিরিয়ডটা সেটা বলা হচ্ছে, যে ভেস্টিং পিরিয়ড এখানে আছে কিনা সেটা তোমাকে চেক করতে হবে।
ওকে, সেটা তোমাকে চেক করে দেখতে হবে। আমি জানি অনেকেরই মাথার উপর দিয়ে বেরোচ্ছে, একটু ওয়েট করো, আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। রেড ফ্ল্যাগ কি? টিম যদি 30%-এর বেশি সাপ্লাই রেখে দেয় তাহলে আমি সেই জায়গাতে ইনভেস্টমেন্ট করব না। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে নো ভেস্টিং, তার মানে ডাম্প ইনকামিং। যদি ভেস্টিংই না হয় তাহলে আমার ডাম্প খুব তাড়াতাড়ি হতে পারে, এটা তোমাকে ধরে চলতে হবে। রুলস কি? আনলক শিডিউল না বুঝে ইনভেস্টমেন্ট মানে ব্লাইন্ড গ্যাম্বল। খুব সিম্পল। আনলক শিডিউল মানে কিছুক্ষণ আগে বোঝালাম যে কতটা সাপ্লাই আছে, কার কাছে কতটা সাপ্লাই, কিভাবে কিভাবে সেই সাপ্লাইটা মার্কেটে আসবে, এই যাবতীয় জিনিস তুমি যদি না বুঝতে পারো তাহলে এখানে ইনভেস্টমেন্ট করাটা ভীষণ রিস্কি, ভীষণ রিস্কি। ঠিক আছে, লাস্ট, আই থিঙ্ক লাস্ট আর দুটো, হ্যাঁ দুটো আছে, চলো। ডকুমেন্টস অ্যান্ড ডাটা ভেরিফিকেশন। ডকুমেন্টস অ্যান্ড ডাটা ভেরিফিকেশন, হোয়াইট পেপার কীভাবে পড়বে? পুরো টেকনিক্যাল পড়তে হবে না, ফোকাস করো প্রবলেম এবং সলিউশন লজিক্যাল আছে কিনা। টোকেনটা কেন দরকার, মানে প্রবলেমের সলিউশনটা আদৌ দিচ্ছে কিনা, বা কি প্রবলেম আছে তার কি সলিউশন দিচ্ছে। ধরো আমার হয়েছে জ্বর, আমি খেলাম স্যারাডন, তাহলে কি হবে? আমি আবার রিপিট করছি, আমার হয়েছে জ্বর, আমি খাবো ধরো ক্যালপল বা প্যারাসিটামল, আমি যদি এখন গিয়ে স্যারাডন খাই, মাথা যন্ত্রণা ওষুধ খাই, তাহলে কি আমার জ্বর কমবে? আই থিঙ্ক নো। তো ঠিক সেরকমই যে তোমাকে দেখতে হবে যে প্রবলেমটা কি, তার সলিউশনটা লজিক্যালি ওরা দিচ্ছে কিনা, বা টোকেনটা কেন দরকার হতে পারে মার্কেটে। দ্বিতীয়ত এই রোড ম্যাপ। রোড ম্যাপ বলতে কীরকম, যে স্টেপ বাই স্টেপ আমি কিভাবে এগোবো। ধরো আমি আজকের দিনে বিলিয়নার হতে চাই, বিলিয়নার তো অনেক বড় ব্যাপার, ধরো মিলিয়নার হতে চাই, তা আমি মিলিয়নার হওয়ার জন্য আমার কত বছর সময় লাগবে, আর আমার রোড ম্যাপ কী আছে, মানে আমি স্টেপ বাই স্টেপ কীভাবে এগোবো, এটাকে আমি রোড ম্যাপ বলছি। এই রোড ম্যাপটা রিয়েলিস্টিক কিনা এটা তোমাকে বুঝতে হবে। স্ক্যাম সাইন কি? ধরো আজকের দিনে 100x ক্লেমস অ্যান্ড নো ক্লিয়ার ইকোনমিক্স, এত যদি জটিল মাথায় না ঢোকে, তুমি সিম্পল এটা বোঝো, হয় না, অনেক ইউটিউবার বলো, অনেক ইনফ্লুয়েন্সার বলো, তোমাকে এটা বলে কি তুমি আজকেই এইটাতে ইনভেস্টমেন্ট করে দাও, তুমি 1 বছর পরে গিয়ে 25 গুণ রিটার্ন পাবে। বিশ্বাস করবে না, আমার নিজের টিমমেটদের সাথে যখন তারা আমার টিমমেট ছিল না তখন এই জিনিসটা হয়েছে। কেউ কেউ সামওয়ান তাদেরকে এটা বলেছে বা তাকে এটা বলেছে যে তুমি জাস্ট 5 লাখ রুপিস ইনভেস্টমেন্ট করে দাও, এই ক্রিপ্টো কারেন্সি বা এই মিম কয়েনগুলো আছে, এগুলোতে তোমরা ইনভেস্টমেন্ট করে দাও, অ্যান্ড তোমরা মোটামুটি ধরে চলো 1 বছর বা 2 বছর পরে 50 লাখ টাকার রিটার্ন পাবে। 5 লাখ টাকার ইনভেস্টমেন্ট করে দাও, 50 লাখ টাকার রিটার্ন পাবে। আচ্ছা, সেই বলদ কি করেছে, আমি অন ক্যামেরা বলছি, সেই বলদ কি করেছে, সেই কথাতে মানে মাথা ঢুকিয়ে দিল, ব্যাংকের থেকে লোন নিল, ব্যাংকের থেকে লোন নিয়ে 5 লাখ টাকা ইনভেস্টমেন্ট করলো, সেই মিম কয়েন থেকে 5 লাখ টাকার ইনভেস্টমেন্টে 7 লাখ টাকা হলো, 2 লাখ টাকার প্রফিট পেলো। আমি বললাম যে ভাই বেচে দাও, 2 লাখ টাকা অন্তত তুলে নাও, অন্তত 2 লাখ টাকাটা তুমি তুলে নাও, অথবা তুমি 5 লাখ টাকা ইনভেস্টমেন্ট ক্যাপিটালটাকে তুলে নাও, 2 লাখ টাকা পড়ে থাক। যেখানে 5 লাখ টাকা 50 লাখ হতো, সেখানে 2 লাখ টাকায় 20 লাখ হবে, 30 লাখ কম হবে, কি আছে? না, আমি তুলতে পারবো না, আমি কথা দিয়ে ফেলেছি। কি কথা দিয়েছে? যে ইনভেস্টমেন্ট করিয়েছে সে বলেছে বাবা তুমি যখন সেল করবো তখন আমাকে 20%-এর রিটার্ন দিও। এবার সে এতটাই ভালো, আমি সত্যি বলছি, সে এতটাই ভালো যে সে তার কথা খিলাপ করতে পারেনি। আজকের দিনে তার সেই মানে 7 লাখ টাকার টোটাল অ্যামাউন্টের ক্রিপ্টোর এই মুহূর্তে ভ্যালু হচ্ছে 2 লাখ রুপিস, অনলি 2 লাখ রুপিস। কত টাকা লস হলো তাহলে তার হিসাবে? এই স্ক্যামে, এই স্ক্যামে পড়ো না, এটা রিয়েল, রিয়েল আমি তোমাদেরকে বললাম, এই স্ক্যামে পড়ো না। আর এই জিনিসটা অনেকেরই সাথে হয়, অনেকেই এরকম হয়তো আছে যারা এই ধরনের কথা বলে বা এই ধরনের মুশকিলের মধ্যে পড়ে। ভাই ভুল করেও করো না, ভুল করেও করো না। লাস্ট অ্যান্ড ফাইনাল, নেটওয়ার্ক অ্যান্ড অনচেন রিয়েলিটি। নেটওয়ার্ক অ্যান্ড অনচেন রিয়েলিটি, দেখো যে কোনো ক্রিপ্টো না একটা নেটওয়ার্ক বা একটা চেইনের ওপরে চলছে, ঠিক আছে? সোলানা নিজস্ব চেন তৈরি করেছে, ব্লক চেন তৈরি করেছে, নিজস্ব নেটওয়ার্ক তৈরি করেছে।
বিটকয়েন নিজস্ব তৈরি করেছে, কিন্তু এমন কিছু তুমি ক্রিপ্টো পাবে, বিশেষ করে মিম কয়েনগুলো, তারা কিন্তু অন্যের কাঁধে বন্দুক রেখে গুলি চালাচ্ছে। আই মিন টু সে দ্যাট কি আজকের দিনে তুমি যদি ট্রাম্প কয়েনকে দেখো, ট্রাম্প মিম কয়েনটাকে দেখো, তাহলে ট্রাম্প কয়েন তৈরি হয়েছে সোলানা চেনের ওপরে। ট্রাম্প কয়েন তৈরি হয়েছে সোলানা চেনের ওপরে। কি বললাম? ট্রাম্প কয়েন তৈরি হয়েছে সোলানা চেনের ওপরে। বুঝতে পারছো? ওর নিজস্ব কিন্তু কোনো নেটওয়ার্ক বা অনচেন নেই, ব্লক চেন নেই, ও সোলানার চেনকে ব্যবহার করছে। আচ্ছা, তোমাকে দেখতে হবে অ্যাক্টিভ ওয়ালেটস কতগুলো আছে, কতজন ওকে হোল্ড করে রেখে দিয়েছে, ডেলি ট্রানজ্যাকশন কত পরিমাণে হচ্ছে। মানে আমি একটা খাবারের দোকান আজকের দিনে খুলেছি, আমার একটা ফিক্সড কাস্টমার থাকবে না? এটা হয় কখনো? দেখো, যেটা খুব ডিফিকাল্ট আমি তোমাকে খুব সরল ভাষাতে বোঝাচ্ছি, শুধু একটু ধৈর্য রাখো। আমি কি বলছি, অ্যাক্টিভ ওয়ালেটস কত আছে, মানে কি আমার ফিক্সড কাস্টমার কে কে আছে, যারা আমার ডেলি বা উইকলি বা মান্থলি এরা আসবেই, এটা ভাবো। কারণ এরা আমার ফিক্সড কাস্টমার। যে কোনো দোকানে তুমি একটা ফিক্সড কাস্টমার পাবেই। চায়ের দোকান, সেলুন, বিরিয়ানির দোকান, মাংসের দোকান, মাছের দোকান, চালের দোকান, পাবেই পাবে। ঠিক আছে? দ্বিতীয় হচ্ছে ডেলি ট্রানজ্যাকশান। আমি বাজারে খুলি দোকান বা যেখানে খুশি খুলি, আমার প্রতিদিন কতগুলো মাল সেল হচ্ছে, কত প্লেট বিরিয়ানি সেল করতে পারছি, কতজনের চুল কাটছি, কতজনকে চা দিচ্ছি, কত প্লেট চা আমার সেল হচ্ছে, এই যাবতীয় জিনিসকে আমরা কি বলছি, ডেলি ট্রানজ্যাকশান। এই ডেলি ট্রানজ্যাকশান কিন্তু আমাদেরকে বুঝতেই হবে। যদি আমরা ডেলি ট্রানজ্যাকশানকে ভালো করে না বুঝি, কোথাও না কোথাও আমাদের এটা কিন্তু মানে ইনকমপ্লিট। লাস্ট হচ্ছে রিয়েল ইউসেজ আছে কি না। ভাই, আজকে তোমার প্রচণ্ড বোর লাগছে, মানে তুমি হয়তো সকাল থেকে প্রচণ্ড খাটাখাটনি করেছো, বিশেষ করে আমাদের যারা রাজমিস্ত্রি কাজ করে, তুমি দেখবে তাদেরকে খাবার না দিলেও তুমি যদি 2 ঘন্টা পর পর 1 কাপ চা দাও না, তারা একটা আলাদা লেভেলের এনার্জি পায়। কখনো দেখবে এটা ট্রাই করে যে তাদেরকে খাবার হয়তো তুমি দিতে পারলে না, তারা খেয়ে নেবে দুপুরবেলা, অসুবিধা নেই, কিন্তু তাদেরকে তুমি 2 ঘন্টা 3 ঘন্টা পর পর 1 কাপ করে চা দাও, দেখবে তাদের কাজের স্পিড বেড়ে যায়। এই যে প্রবলেম, তাদের বোননেস, তাদের শরীরের ব্যথা বলো বা তাদের ঝিমিয়ে যাওয়া বলো, এই প্রবলেমের সলিউশন চা। ওকে, এই প্রবলেমের সলিউশন চা। ঠিক সেরকমই রিয়েল ইউসেজ কী আছে তোমাকে এটাও আইডেন্টিফাই করতে হবে। আমি তোমাদেরকে যে মাঝে মাঝে একটু অন্যরকম বলছি না, যাতে কি তোমরা বুঝতে পারো যে অ্যাকচুয়ালি জিনিসটা কীভাবে কাজ করছে। আর এখানে একটা ছোট্ট পয়েন্ট বলছি, যাদের বুঝতে অসুবিধা হচ্ছে বা অসুবিধা হবে, তারা কিন্তু এই ভিডিওটাকে একবারের জায়গায় অন্তত 10 বার দেখো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, প্রবলেম থাকলে কমেন্ট করে দিও। আমি নিশ্চয়ই একটা ভিডিও তোমাদের জন্য আবার নিয়ে আসবো। টুলস, আমরা কোথা থেকে এটাকে দেখতে পারি? কয়েন মার্কেট ক্যাপ অ্যান্ড কয়েন গিকো। অ্যান্ড লাস্টে একটা পয়েন্ট আমরা রেখেছি, প্রাইস বাড়ে ইউসেজ থেকে, হাইপ থেকে না। মানে রয়্যাল এনফিল্ডের বাইক, তুমি যদি লংয়ের কথা ভাবো, লং রাইডের কথা ভাবো, তুমি সব থেকে বেশি দেখবে কাকে? রয়্যাল এনফিল্ড। সব থেকে বেশি দেখবে কাকে? রয়্যাল এনফিল্ড। কিন্তু কেটিএমের একটা সময় ছিল যখন প্রচণ্ড হাইপ হয়েছিল, কেটিএম, যেটাকে আমরা ছাপড়ি বাইক বলে থাকি অনেক সময়। তো কেটিএম নিয়ে কেন স্যার যায় না? লোকে বলবে স্যার কেটিএম নিয়ে কি সত্যিই যায় না? কেটিএমের 390 প্রচণ্ড ভালো বাইক, সত্যি খুব ভালো বাইক, মানে দারুণ বাইক। দ্বিতীয়ত কেটিএমের অ্যাডভেঞ্চার আছে, সেই বাইক নিয়েও অনেকে যায়। কিন্তু আমি তোমাকে বলছি, তুমি 10 জনের মধ্যে অন্তত 5 জন থেকে 6 জনকে দেখবে যারা শুধুমাত্র রয়্যাল এনফিল্ডের মাল্টিপল ভার্সন নিয়ে যাচ্ছে। আর তুমি 4 জনকে এরকম দেখবে যারা মাল্টিপল বাইক নিয়ে যাচ্ছে, রাইট? কিন্তু এদিকে দেখো, সব থেকে বেশি হাইপ অন্যান্য বাইকগুলোর হয়, বা কেটিএমের হয়, টিভিএসের হয়, কিন্তু রয়্যাল এনফিল্ডের সেরকম হাইপ হয়ই না। কিন্তু তারপরেও রয়্যাল এনফিল্ড কেন এত পরিমাণে জনপ্রিয়, বা কেন এত পরিমাণে ইউজ করছে লোকে? নিশ্চয়ই ওর ভেতরে কিছু আছে, যার জন্য এখানে আমি লিখেছি কি, প্রাইস বাড়ে ইউসেজ থেকে, হাইপ থেকে নয়। চলো এবার প্র্যাকটিক্যাল এই জিনিসগুলোকে একটুখানি আমরা দেখি, ঠিক আছে? আমি সিম্পল কি করলাম, চ্যাটজিপিটিতে আসবো, যে কোনো ক্রিপ্টো, যে কোনো মিম কয়েন, যে কোনো জায়গাতে গিয়ে তোমাকে যদি তার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হয়, তুমি কিভাবে করবে আমি তোমাকে সিম্পল বলছি। জাস্ট সাপোজ আমি ট্রাম্প কয়েনে করব, বা ধরো এখানে একটা কয়েন আমি দেখতে পাচ্ছি, টন কয়েন, আমি দেখতে পাচ্ছি টন কয়েন।
এই চোখের সামনে আছে দেখো, আজকে ডেট হচ্ছে 18ই অক্টোবর। আমি এই সময় দেখতে পাচ্ছি যে টন কয়েন, টন কয়েনে আমি ক্লিক করলাম। টন কয়েনে ক্লিক করার পরে আমি এখান থেকে মাল্টিপল জিনিস দেখতে পাচ্ছি, মাল্টিপল জিনিস আমার কাছে রয়েছে, আমার কিচ্ছু দরকার নেই। আমি একটু আস্তে আস্তে নিচের দিকে নামবো, একটু নিচের দিকে নামবো। দেখো এখানে একটা ইনফো সেকশন রয়েছে, ইনফো সেকশানে প্রথমত কন্ট্রাক্ট রয়েছে, দ্বিতীয়ত ওয়েবসাইট রয়েছে, তৃতীয়ত এক্সপ্লোরার রয়েছে, ওয়ালেটস রয়েছে, কমিউনিটি রয়েছে, সার্চ রয়েছে, সোর্স কোড রয়েছে, এপিআই রয়েছে, মাল্টিপল আরও আমার কাছে জিনিসগুলো রয়েছে। আমি ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে যে কটা পয়েন্ট আমি রেখেছি, সব কটা পয়েন্টের মেন পয়েন্ট হচ্ছে তার কাজ বোঝা, সে কি কাজ করছে, কি প্রবলেমের সলিউশন দিচ্ছে, এগুলোকে ভালো করে আইডেন্টিফাই করা। তার জন্য আমাকে কোথায় যেতে হবে? হোয়াইট পেপার। হোয়াইট পেপার এমন একটা জিনিস যার টোটাল ডিটেলস লেখা থাকে, হোয়াইট পেপার। ওকে, আমি সিম্পল কি করলাম, আমি এই হোয়াইট পেপারে একটা ক্লিক করে দিলাম। ওকে, দেখো হোয়াইট পেপারে যখনই আমি ক্লিক করে দিলাম না, একটা স্মার্ট ওয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা বোনাস, এটা বোনাস। হোয়াইট পেপারে যখনই আমি চলে এলাম, তখন আমার কাছে একটা পিডিএফ চলে এলো। এবার 126 পেজের পিডিএফ স্যার আমাকে পড়তে হবে, এতটা কি ইজি? স্যার এতটা তো ইজি নয়, আমি সিম্পল না এখান থেকে ডাউনলোড করে নেব। ঠিক আছে, আমি সিম্পল ধরে চলো ডাউনলোড করে নেব। হোয়াইট পেপার আমার ডাউনলোড হয়ে গেল। আমি সিম্পল যাব কোথায়? আমি সিম্পল যাব হচ্ছে কোথায় গেল, চ্যাট জিপিটি। সিম্পল চ্যাট জিপিটিতে যাব, নিউ চ্যাটে ক্লিক করব, এখানে গিয়ে আমি ফাইল অ্যাড করব। ফাইল কোনটা? পিডিএফটাকে আমি অ্যাড করে দিলাম। ওকে, আমাকে বলো, মানে আমি এখানে লিখে দেব, আমাকে শর্ট, সুরের ঘরে লিখছি দেখো, আমাকে শর্ট কি দাও, আমাকে শর্ট সামারি দাও। যদি মনে হয় মানে তুমি যে টাইপিংগুলো করছো একটু লেখা ভুল হচ্ছে, তাহলে গন্ডগোল হয়ে যাবে, তাও নয়, সিম্পল তুমি লিখে দাও। ওকে, এবার ও কি করলো, ও এখানে তোমাকে টোটাল যা যা আমি বলেছি সব তোমাকে এখানে দিয়ে দেবে, সব তোমাকে এখানে দিয়ে দেবে। আর এই পয়েন্টটার জন্য একটা ওয়াও টাইপ তো বানতে হয় বস, এই সিম্পল পয়েন্টের জন্য একটা ওয়াও টাইপ তো বানতে হয়। তাহলে সিম্পল, আমি কি করলাম, আমি চ্যাট জিপিটিতে দিয়ে দিলাম, এবার আমাকে এখানে লেখা দিয়ে দিয়েছে। এইটুকু তো তোমরা যে কেউ পড়ে নিতে পারবে বলো, এইটুকুর জন্য তো আর আশা করি কোনো কিছু করতে হবে না। টন হলো একটি দ্রুত, নিরাপদ ও অত্যন্ত স্কেলেবল ব্লকচেন প্ল্যাটফর্ম, যা ভবিষ্যতে মিলিয়ন ট্রানজ্যাকশন প্রতি সেকেন্ডে হ্যান্ডেল করার জন্য ডিজাইন করা হয়। দেখো প্রবলেম কি, প্রবলেম দেখো সলিউশন দেওয়া আছে, সলিউশন থেকে তুমি প্রবলেম আইডেন্টিফাই করতে পারবে। এখানে কি লেখা দিচ্ছে ভালো করে পড়ো, ভবিষ্যতে নিরাপদ, ভবিষ্যতে মিলিয়ন ট্রানজ্যাকশন প্রতি সেকেন্ড হ্যান্ডেল করার জন্য ডিজাইন করা হয়। মিলিয়ন মানে 10 লক্ষ, মিলিয়ন মানে 10 লক্ষ, 10 লক্ষ তো 1 মিলিয়ন 10 লক্ষ, তো মিলিয়ন মানে 10 লক্ষ। তো এখানে কি বলছে, প্রত্যেকটা সেকেন্ডে 10 লক্ষ ট্রানজ্যাকশনকে হ্যান্ডেল করার জন্য ডিজাইন করা হয়েছে, যেটা একটা হিউজ টেকনোলজি আমরা বলতে পারি। ওকে, বরং এটা বলছে এটি শুধু ব্লকচেনই নয়, বরং একটি ডিসেন্ট্রালাইজড সুপার সার্ভার ইকোসিস্টেম। ভেরি গুড, ডিসেন্ট্রালাইজড সুপার সার্ভার ইকোসিস্টেম। ওকে, মূল পয়েন্ট কি, হাই স্কেলেবিলিটি, মাস্টার চেইন, ওয়ার্ক চেইন অ্যান্ড শার্ড চেইন ভিত্তিক আর্কিটেকচার, ফার্স্ট ট্রানজাকশন প্রায় 5 সেকেন্ডে কনফার্মেশন, ভেরি নাইস। স্মার্ট কন্ট্রাক্ট, টন ভিজুয়াল মেশিন টিভিএম দিয়ে শক্তিশালী ও ফ্লেক্সিবল কন্ট্রাক্ট, ইনফিনাইট, এটা দরকার হয় না সেরকম, এটা সেরকম দরকার হয় না। ইনস্ট্যান্ট মেসেজ দরকার হয় না এটা। টন কয়েন, টন কয়েন ফিজ, স্টেকিং ও পেমেন্টের জন্য মূল কয়েন, এই পয়েন্টটা ভীষণ ইম্পর্টেন্ট। টন কয়েনকে কী কাজে লাগানো যেতে পারে, টন কয়েনকে লাগানো যেতে পারে আমাদের ফিজ, স্টেকিং ও পেমেন্টের জন্য। ওকে, ফুল ইকোসিস্টেম, টন স্টোরেজ প্রোভাইড করছে, ডিএনএস প্রোভাইড করছে, প্রক্সি প্রোভাইড করছে এবং পেমেন্ট প্রোভাইড করছে।
প্রুফ অফ স্টেক পিওএস কি আছে, ভ্যালিডেটরস দ্বারা নেটওয়ার্ক সুরক্ষা ও ব্লক ভ্যালিডেশন। ওকে, টন একটি ব্লক চেন যা ভবিষ্যতের Web3, দেখো আমি এটা মেনশন করেছি ভিডিওতে, আগে গিয়ে দেখে নিও। আমি যে পয়েন্টগুলো তোমাদেরকে এই জাস্ট শেখালাম, সেখানে এটা মেনশন করা আছে যে যে প্রজেক্ট দেখব সেই প্রজেক্টটা কিসের ওপরে কাজ করছে, কি এমন বেনিফিট দিচ্ছে, রাইট? আমরা এটা দেখিয়ে দিয়েছি তোমাদেরকে, যেখানে টন এমন একটি ব্লক চেন যা ভবিষ্যতের Web3 অ্যাপ, পেমেন্ট, স্টোরেজ, সার্ভিস একসাথে চালানোর জন্য তৈরি করেছেন। নাইস, তোমাদের টোটাল প্রবলেমের সলিউশন এখানে দিয়ে দিল একটা হোয়াইট পেপার। এবার তুমি ওকে জিজ্ঞাসা করো, তুমি কি এখানে ফাউন্ডারকে খুঁজে পাচ্ছ? দেখো তুমি কি, যেখানে মেসেজ করি না আমরা, আমাদের বাবু সোনাকে মেসেজ করি টুকটাক টুকটাক করে, এরকম মেসেজ করতে পারো। তুমি কি এখানে কি বেশ বলছিলাম, ফাউন্ডার, ফাউন্ডারকে খুঁজে পাচ্ছ? আর রোড ম্যাপটা বোঝাও তো, রোড ম্যাপটা বোঝাও তো। বাট 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 শর্টে বুঝিও, শর্টে বুঝিও, দ্যাটস ইট, দ্যাটস ইট। কারণ আমার কাছে এখন অতটা সময় নেই যে আমি রিসার্চে বসবো। এবার দেখো, হ্যাঁ এই ডকুমেন্টস থেকেই ফাউন্ডারের তথ্য পাওয়া যাচ্ছে, এবং আমি রোড ম্যাপটাও শর্টে তোমাকে বুঝিয়ে দিচ্ছি। ফাউন্ডারকে টন, দ্য ওপেন নেটওয়ার্ক, ডক্টর নিকোলাই ধুরভ, আচ্ছা দুরভ, এই হোয়াইট পেপারের মূল লেখক ও আর্কিটেক্ট। প্রজেক্টটি শুরু হয়েছিল টেলিগ্রাম টিম, এর থেকে বেশি আর কি চাইবে বলো? টেলিগ্রামকে আমরা সবাই চিনি, এর থেকে বেশি ভ্যালিডেশন আর কি দেবো? এর থেকে বেশি প্রজেক্টের ওপর তোমার ভরসা জোগানোর জন্য কি করতে পারে এরা? যেখানে লিখেই দিয়েছে প্রজেক্টটি শুরু হয়েছিল টেলিগ্রাম টিমের উদ্যোগে, হোয়াইট পেপারের প্রথম পাতাতেই লেখা আছে এটা। দেখো কত সুন্দর, মানে কতটা স্মার্ট ওয়ার্ক এটাকে বলা যেতে পারে একটা প্রজেক্টকে দেখার জন্য। ওকে, রোড ম্যাপ, এখানে প্রপার রোড ম্যাপ দিয়ে দিয়েছে। ফেজ 1 কোর ব্লক চেন তৈরি করা, ফেজ 2তে স্কেলেবিলিটি, ফেজ 3তে নেটওয়ার্ক অ্যান্ড প্রাইভেসি, ফেজ 4এ সার্ভিস অ্যান্ড স্টোরেজ, ফেজ 5এ পেমেন্ট অ্যান্ড মাস অ্যাডাপশন। এবার কীভাবে কী হবে না হবে সেগুলো এখানে লিখে দিয়েছে। এক লাইনে বোঝালে টন রোড ম্যাপ, ব্লক চেন, স্কেল, প্রাইভেসি, সার্ভিস, গ্লোবাল পেমেন্টস। ঠিক আছে, এগুলো সব ও দেখো এখানে পাই টু পাই আমাকে প্রোভাইড করে দিয়েছে। এবার আমার আর কি দরকার? এবার ধরো আমার দরকার, আমি একটা কোশ্চেন এখান থেকে নিয়ে নিচ্ছি, জাস্ট সাপোজ টেকনিক্যাল পড়তে হবে না, এখানে সলিউশন। দেখো এখানে সলিউশন লজিক্যাল আছে কি না? হ্যাঁ লজিক্যাল আছে। টোকেন কেন দরকার সেটাও আমরা বুঝে গেছি। রোড ম্যাপ রিয়েলিস্টিক কিনা সেটাও আমরা বুঝে গেছি। কত পার্সেন্ট টিমের কাছে আছে? ওকে, এখানে আমি ডিস্ট্রিবিউশন, আমি এখানে লিখে দেবো টোকেন ডিস্ট্রিবিউশনটা বোঝাও। দেখো সিম্পল, আমি এখানে লিখে দেবো ইচ্ছাকৃত না ভুল লিখি, ইচ্ছাকৃত আমি ভুল লিখি, কারণ অনেকে এরকম থাকতে পারে যে যাদের এটা মনে হতে পারে কি স্যার আমি তো সেরকম ইংলিশ টাইপ করতে পারি, তাহলে কি আমি পারবো না? চলো, ইচ্ছাকৃত আমি ভুল লিখি, হ্যাঁ। TUKAN, টুকেন, DIST, ডিস TBUSION। ঠিক আছে, আমি ইচ্ছাকৃত ভুল লিখছি শুধুমাত্র তোমাদেরকে প্রমাণ করার জন্য যে এআই কতটা স্মার্ট। তুমি শুধু নিজেকে কমজোর ভেবো না, বুঝতে পারছো ব্যাপারটা? তুমি শুধু নিজেকে কমজোর ভেবো না, তুমি যা জানো তাই দিয়ে চেষ্টা করো। টুকান ডিস্ট্রিবিউশনটা বোঝাও বাট শর্টে, অ্যান্ড POINTS পয়েন্টস করে দাও। ইচ্ছাকৃত ভুল লেখো, ধরলে এখানে আমি তো ভুল লিখেছি ভাই, আমি তো ভুল লিখেছি, টোকেন ডিস্ট্রিবিউশনটা আমি এখানে ভুল লিখেছি, কিন্তু এখানে দেখো পয়েন্ট ধরে নিয়েছে, এখানেও পয়েন্ট ধরে নিয়েছে। টোকেন লিখেছে নিশ্চয়ই, টোকেন ডিস্ট্রিবিউশন শর্ট অ্যান্ড পয়েন্ট ওয়াইজ বাংলাতে লিখে দিয়েছে, তাও আবার টন কয়েন ডিস্ট্রিবিউশন সংক্ষেপে, জিনিয়াস সাপ্লাই কত রয়েছে,
ভ্যালিডেটর স্টেকিং কত রয়েছে, নেটওয়ার্ক সিকিউর করার জন্য কত রয়েছে, এগুলো সব আমাকে এখানে দিয়ে দিয়েছে, বাট পার্সেন্টেজটা আমাকে দেয়নি। আমি এখানে লাস্ট ওকে জিজ্ঞাসা করে দিই, আরে ভাই পার্সেন্টেজটা বোঝাও, পার্সেন্টেজটা দাও। ঠিক আছে, দেখো এখানে ভ্যালিডেটর এবং স্টেকিং রেওয়ার্ড হিসেবে 60-70%, ইকোসিস্টেম হিসেবে 20-50%, ফাউন্ডেশন ডেভেলপমেন্টের আর আর্লি অ্যালোকেশন হিসেবে 10-15% হিসেবে ওরা এখানে টোটাল আমাদেরকে দেখিয়ে দিয়েছে। সো এটা হচ্ছে ইজিয়েস্ট মেথড। যদি এই ইজিয়েস্ট মেথড তোমাদের ভালো লেগে থাকে তো কি টাইপ করবে তোমরা, জাস্ট একটা কি টাইপ করবে তোমরা, তোমরা টাইপ করে দাও ক্রিপ্টো, শুধু টাইপ করে দাও ক্রিপ্টো। যদি তোমাদের এই ইজিয়েস্ট মেথড ভালো লেগে থাকে জাস্ট একবার ক্রিপ্টো টাইপ করে দাও, আর কিচ্ছু টাইপ করতে হবে না। আজ পর্যন্ত ইজিয়েস্ট, এতটা ইজিয়েস্ট মেথড কেউ আজ পর্যন্ত কেউ দেখায়নি, না কেউ ভেবেছে। পার্থবাবু বলছে সুপার লিখেছে এবং বলছে যে আমি ক্রিপ্টো করলাম না, ঠিক আছে অসুবিধা নেই। সো এখানে তোমাদের কাজ কি, যারা ইউটিউবে ভিডিওটা দেখছো তাদের সিম্পল একটা কাজ, সেটা হচ্ছে কি, যখন তোমরা এর আগের পয়েন্টটাতে ছিলে, ওকে, যখন তোমরা এর আগের পয়েন্টটাতে ছিলে তখন তোমরা জাস্ট একটা কাজ করবে, যে কটা পয়েন্ট আমরা লিখে দিয়েছি, আমরা যখন তোমাদেরকে বুঝিয়েছি, সেগুলোকে ভালো করে খাতায় আগে লিখে নেবে, খাতায় আগে ভালো করে লিখে নেবে, তারপর ভিডিওটা চালিয়ে নেবে। এবং যখন আমরা এখান থেকে দেখানো স্টার্ট করেছি কীভাবে চ্যাট জিপিটিকে দিয়ে ইউজ করতে হবে, কীভাবে হোয়াইট পেপার ইউজ করতে হবে, এবং সেগুলোকে তোমরা করে নেবে। এবং যে কোশ্চেনগুলো আমরা পয়েন্টে তোমাদেরকে বুঝিয়েছি সেই পয়েন্টগুলো চ্যাট জিপিটিকেই তোমরা জিজ্ঞাসা করবে তোমাদের ভাষাতে। এটা প্রথমত শর্ত দিলাম, তোমরা এটা ভাববে না যে আমি তো সেরকম লিখতে পারি না, আমার লেখা ভুল হয় বা আমার লেখাতে একটু প্রবলেম আছে, সো হয়তো আমি কিছুই করতে পারবো না। তুমি নিজেকে ছোটো ভেবো না, বাদ বাকি এআই এখন প্রচুর স্মার্ট, প্রচুর স্মার্ট। ও যে কোনো ভাষা, যে কোনো ধরন, যে কোনো জিনিসও বুঝতে পারে। তোমার সেই নিয়ে চিন্তা করার কোনো জায়গা নেই।